ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো বলো? ওকে 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 সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি পাওয়ার প্লের প্রথম বাংলা ক্লাস। আজকে আমরা আলোচনা করব বাক্যতত্ত্ব নিয়ে। তো আমাকে একটু জানিয়ে দাও, তোমরা অনেক দিন ধরে আমার জন্য অপেক্ষা করতেছো, কবে বাংলা ক্লাস হবে, কবে তোমরা আমাকে দেখতে পাবা, কবে আমার কথা তোমাদের কর্ণদয়ে ঢুকিবে। সেই নিয়ে তোমরা অধীর আগ্রহে তোমরা বসে আছো, আমি জানি। সো একটু জানিয়ে দাও এবং বন্ধু বান্ধবী যারা রয়েছে সবাইকে মেনশন করে দাও। আজকের ক্লাসটা ইনশাল্লাহ খুব চমৎকার হবে এবং আমি কথা দিচ্ছি যে অত্যন্ত চমৎকার আজকের এই ক্লাস করার মধ্য দিয়ে আমাদের পরীক্ষায় যেই যত ধরনের প্রশ্ন আসবে, যা কিছু আসবে সব কিছু আমরা আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। শোনা যাচ্ছে এবং বোঝাচ্ছে? ওকে, ফাইন। তো আসো আমরা কথা বাড়াবো না। আমাদের এইচএসসিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট বাংলা। এই বাংলাতে আমাদের মোট মার্ক কত থাকে বলো? মোট 200 মার্কের আমাদের বাংলা পরীক্ষা হয়ে থাকে। এই 200 মার্ক কোনো একটা স্টুডেন্ট যদি নিশ্চিত করতে পারে, অর্থাৎ 90 করে যদি নিশ্চিত করতে পারে, বাংলাতে কারো টার্গেট নিঃসন্দেহে 80 থাকা উচিত নয়। নিঃসন্দেহে কি থাকা উচিত নয়? 80 থাকা উচিত নয়। বাংলাতে টার্গেট হওয়া উচিত মিনিমাম 90+, মিনিমাম 90+, সেটা হোক বাংলা প্রথম পত্র কিংবা বাংলা দ্বিতীয় পত্র। তো সেই মার্কগুলো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আমার ক্লাসগুলো করলে বাংলায় সর্বোচ্চ ভালো মার্ক উঠানোর নিশ্চয়তা আমি তোমাকে দিব ইনশাল্লাহ, কথা দিচ্ছি। সো এটা আমার ক্লাসগুলো করলে তোমরা বুঝতে পারবা এবং আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, সো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আমাদের আজকের ক্লাসে। সো ভাই দেখো, বাক্য প্রকরণ থেকে, অর্থাৎ আমরা আমাদের সমগ্র ব্যাকরণের কথা যদি বলি, সাধারণত 2 টাইপস, 2 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, যেটাকে আমরা বলে থাকি। এই রচনামূলক টাইপ প্রশ্ন আসে। রচনামূলক প্রশ্ন, রচনামূলক প্রশ্ন কি? যেমন তোমাকে বলা হলো সার্থক বাক্যের গুণ কয়টা ও কি কি, তোমাকে বলা হলো বিশেষ্য পদ কত প্রকার ও কি কি, এই টাইপ, কাকে বলে কত প্রকার ও কি কি, কাকে বলে কত প্রকার ও কি কি, এই টাইপের একটা প্রশ্ন আসে। আর দ্বিতীয়ত যে প্রশ্ন আসে, তোমাকে বলা হয় যে আইডেন্টিফাই করো, সমাস আইডেন্টিফাই করো, এটা কোন সমাস, পদ আইডেন্টিফাই করো, এটা কোন পদ, এটা বিশেষ্য বিশেষণ, বাক্য রূপান্তর করো। তো আমাদের আজকের ক্লাসে আরেক টাইপ যেটা আসবে সেটা হচ্ছে বাক্য রূপান্তর। তাহলে 2 টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে। একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, কাকে বলে কত প্রকার কি কি, আরেকটা হচ্ছে বাক্য রূপান্তর। এখন এই রচনামূলক টাইপ প্রশ্নের জন্য, রচনামূলক টাইপ যে প্রশ্নগুলো আসবে তার ভিতরে আমি তোমাদেরকে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের বাহিরে থেকে কোনো বোর্ডে রচনামূলক প্রশ্ন বাহিরে আসবে না। তোমরা কি জানতে চাও যে কোন এমন 3টা হট প্রশ্ন, যেই হট প্রশ্নগুলোর বাহিরে আমাদের বোর্ড পরীক্ষাতে আসবে না? তোমরা কি জানতে চাও? তোমরা কি জানতে চাও? এখন সেই প্রশ্ন 3টা হচ্ছে এইটা। সো প্রথম প্রশ্ন, বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণ সমূহ আলোচনা করো। এই প্রশ্নটা বোর্ডে আসার পসিবিলিটি একদম 100%, 100%, মানে 0.01 কম। এটা ছাড়া বলা চলে এটা একেবারে শতভাগ, এটা 100%। এই প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণ আলোচনা করো, এটা, বা সার্থক বাক্যের গুণ কয়টি ও কি কি। এরপর আসো, বাক্য কাকে বলে, গঠনগতভাবে বাক্যে প্রকারভেদ আলোচনা করো। এই প্রশ্নটা পরীক্ষা আসার পসিবিলিটি 95%, বুঝছো? গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো, এটা আসার পসিবিলিটি 80%। তো বুঝতেই পারতেছো যে আমরা গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন, এবং তুমি নিশ্চিত থাকো যে এই 3টা প্রশ্ন তুমি যদি ভালো করে পড়তে পারো, ইনশাল্লাহ
তোমার বোর্ডে এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন আসবে। এখন হয়তো আমার কথা বিশ্বাস করবে না, এখন আমার কথা বিশ্বাস না করে না পড়ে পরীক্ষার হলে গেলে বুঝবা। ওকে, সো আমার কথা আমি যেটা বলছি সেটাই, এই 3টাই আসবে। তাহলে এখন আসো আমরা এই 3 ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বাক্য কাকে বলে? বাক্য কাকে বলে এটা আগে বুঝো। বাক্য কাকে বলে খেয়াল করো। আমি বললাম যে ভালোবাসি আমি গভীর তোমাকে। আচ্ছা, এইটা কোনো কথা হইলো যে ভালোবাসি আমি গভীর তোমাকে, ভালোবাসি আমি গভীর তোমাকে, এটা কি হইল? হয় নাই। আমি বললাম পড়ি 5 নামাজ ওয়াক্ত আমি, এটা কোনো বাক্য হইল? এটা দ্বারা কি কোনো মনের ভাব প্রকাশ হয়? হয় না। তাহলে যেটা দ্বারা মনের ভাব প্রকাশ হয় না সেটা কখনোই বাক্য না। তাহলে বাক্য কি? যেটা দ্বারা মনের ভাব প্রকাশ হয় সেটা হচ্ছে বাক্য। কথা কি বুঝছো? যেটা দ্বারা মনের ভাব প্রকাশ হয়। আমি বললাম ভালোবাসি আমি গভীর তোমাকে, সে কি বুঝবে? না, বলতে হবে আমি তোমাকে গভীর ভালোবাসি, তখন সে বুঝবে। তাহলে বাক্য কাকে বলে? বাক্য হচ্ছে যে সুশৃঙ্খল পদবিন্যাস, পদের একটা বিন্যাস আছে। যেমন আমি যদি বলি যে এইখানে এখানে পদের একটা বিন্যাস আছে। যেমন আমি প্রথম পদ সেটা হচ্ছে কি আমি তোমাকে, এরপর হচ্ছে কি তোমাকে, এরপর হচ্ছে কি গভীর ভালোবাসি। এই যে পদের সুশৃঙ্খল বিন্যাস, অর্থাৎ যে সুশৃঙ্খল পদবিন্যাস দ্বারা বক্তা শ্রোতার কাছে মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারে সেটা বাক্য। তুমি সারা জীবন বললা ভালোবাসি আমি গভীর তোমাকে, কখনোই বাক্য হবে না, কারণ তুমি যাকে বলতেছ সে আসলে বুঝতেছে না। এখন তুমি বলো ভাই সে তো বুঝবে যে এটা বলতে যাচ্ছে, বাট এটা তো সার্থক বাক্যের গুণ না। এখন আসো আমরা একটু দেখি, এই যে দেখো এখানে তোমার পরীক্ষা যদি আসে তো তোমাকে সংজ্ঞা লিখতে হবে। তাহলে তুমি এখানে লিখে দিবা যে মনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী বলেছেন, কি বলেছেন? যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। এখন মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত, তুমি যদি বলো আমি তোমাকে ডট 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 ডট, কিছু হবে? হবে না। ঠিক আছে? তাহলে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হতে হবে। তুমি আরো দিতে পারো, যে আরো সংজ্ঞা দিতে পারো, প্রত্যেকটি বাক্যের পদগুলোর মাধ্যমে একটি পারস্পরিক অন্যয় বা সম্পর্ক কারণে বক্তার মনোভাব স্পষ্টভাবে প্রকাশ হয়ে ওঠে। যেমন তুমি খেয়াল করে দেখো, গিয়ে পুকুরে বড় ধরেছি একটা মাছ, হয় না। তাহলে বাক্যটা কি হবে? আমি পুকুরে গিয়ে বড় মাছ ধরেছি। আমি মনে হয় তোমাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি। তাহলে আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বাক্য কাকে বলে? যে সুশৃঙ্খল পদবিন্যাস দ্বারা বাক্যের মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয় তাকে বাক্য বলে। ভাইয়া এখন তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তোমার পরীক্ষায় স্যার যাচ্ছে, এখন লাগবে না, এটা পরে 1 ঘন্টা পরে আসে দেখিও। ওকে, এইবার আসো আমরা একটু দেখি যে সার্থক বাক্যের গুণ, এটা খুব ইম্পর্টেন্ট। সার্থক বাক্যের গুণ কয়টা? সার্থক বাক্যের গুণ 3টা। কি কি? 1 আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানানটা পরীক্ষাতে প্রশ্ন আসে, এটা হচ্ছে কি উমক্ষীয় আকাঙ্ক্ষা। নাম্বার 2 আসক্তি, এটা অনেকেই বলে এটা আসক্তি, আসক্তি না, এটা হচ্ছে কি আসক্তি, আসক্তি লিখবে না, ঠিক আছে? আমি দেখছো ভুলে লিখে ফেলেছি, কি হবে? আসক্তি। নাম্বার 3 যোগ্যতা। তাহলে দেখো আমি কি বলছি যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা, হোয়াট ইজ আকাঙ্ক্ষা? আকাঙ্ক্ষা হচ্ছে কি মন চায়, মন চায়, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে কি? ব্যক্তির মন যেটা চায় সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। এখন খেয়াল করো, আকাঙ্ক্ষা হচ্ছে যদি এমন হয় বাক্যটা দ্বারা, বাক্যটা শ্রোতার বলার পর শ্রোতা যদি পরের বাক্য শুনতে চায় সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। শ্রোতা যদি পরের বাক্য শোনার আগ্রহ জন্ম নেয় সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন আমি বললাম আমি তোমাকে, আমি তোমাকে ডট 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 ডট, তাহলে এখন তুমি কারো সামনে গিয়ে যদি আমি তোমাকে, তাহলে সে কি বলবে? আমি তোমাকে কি হয়েছে, পরে কি? এই যে যখন তুমি বললে শ্রোতা যখন পরের বাক্য শুনতে যখন আগ্রহ জন্ম নেয় সেটা হচ্ছে আকাঙ্ক্ষা।
তাহলে সার্থক বাক্যের গুণ তিনটা: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আমি বললাম সূর্য পূর্ব দিকে, পূর্ব দিকে, এরপর আর কিছু বললাম না, ডট 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 ডট। আমি সূর্য পূর্ব দিকে, তাহলে এটা দ্বারা কিছু হইল না। সুতরাং এটা হচ্ছে আকাঙ্ক্ষা। আসক্তি কি? আসক্তি হচ্ছে বাক্যর পদবিন্যাস যদি সুশৃঙ্খল, মানে বাক্য যদি এলোমেলো হয়, এলোমেলো, সেটা হচ্ছে আসক্তি। যেমন ওই যে একটু আগে আমরা যেটা বলেছি যে পড়ি, হ্যাঁ, ওয়াক্ত, হ্যাঁ, নামাজ 5, আমি, বাক্য যদি এলোমেলো হয় তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আসক্তি। সেটা আসক্তি। বাক্য যদি এলোমেলো হয় তাহলে সেটা আসক্তি। যোগ্যতা কি? এমন একটা বাক্য বলবে যে বাক্যটা বাস্তবে সম্ভব না। যেমন আমি বললাম হাতি আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে, বুঝছো? হাতি আকাশে উড়ে, এটা কি বাস্তবে সম্ভব? না, এটা কখনোই বাস্তবে সম্ভব না। হাতি কখনোই আকাশে উঠতে পারে না। পারে? পারে না। আমি বললাম পাখি সাঁতার কাটে, পাখি সাঁতার কাটে, বলো তো এটা কি বাস্তবে কখনোই সম্ভব? পাখি কি সাঁতার কাটে না পাখি উড়ে? কথা কি বুঝছো? আমি বললাম গরু মাংস খায়, এটা কি সম্ভব? গরু কি কখনো মাংস খায়? বললাম মানুষ মাংস খায়, তাহলে ঠিক আছে। গরু মাংস খায়, এটা হয় না। কুকুর মাংস খায়, এটা ঠিক আছে। গরু মাংস খায় না। তাহলে আকাঙ্ক্ষা বাক্য অসম্পূর্ণ, আসক্তি বাক্য এলোমেলো, যোগ্যতা বাক্যটা হবে অসম্ভব। আমি কি বুঝাতে পেরেছি বলো তো? আমি কি বুঝাতে পেরেছি বলো? আমি কি বুঝাতে পেরেছি নাকি তোমরা বুঝো নাই? বলো তো বাবা, বলো আমি কি বুঝাতে পেরেছি? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এই যে এক সোনার ছেলে কমেন্ট করেছে, এটা তো সোনার ছেলে না, সোনার মেয়ে। ধন্যবাদ তোমাকে। সে বলেছে বড়শি দিয়ে নারিকেল পারি। ভেরি গুড। দেখছো আমি কি বুঝাতে পেরেছি? ওকে, তাহলে এই হচ্ছে সার্থক বাক্যের গুণ। তাহলে আমরা সার্থক বাক্যের গুণ দেখলাম যে সার্থক বাক্যের গুণ তিনটা: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এইবার আসো আমরা একটু সংজ্ঞা দিয়ে যদি এগুলো যদি পড়ি, এখানে খুব সুন্দর করে জিনিসটা চলে আসছে। আমরা একটু সংজ্ঞা দিয়ে বইয়ের ভাষায় একটু পড়ি। এখানে বলছে আকাঙ্ক্ষা বাক্যে অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন সূর্য, পৃথিবী সূর্যের চারদিকে, আর কিছুই বললাম না। তাহলে বাক্যটা মূলত এমন হবে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এরপর হচ্ছে আসক্তি, বাক্যর অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস আসক্তি। সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে আসক্তি। যেমন আছে কলম আমার কালো একটি, আসলে বাক্যটা হবে কি? আমার কাছে একটি কালো কলম আছে, বুঝছো? এরপর হচ্ছে যোগ্যতা। যোগ্যতা কি? বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনকে যোগ্যতা বলে। তাহলে বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত মেলবন্ধন বা ভাববন্ধনকে কি বলে? মেলবন্ধন বা ভাবগত বিষয়কে বলা হয় যোগ্যতা। এটা আমরা পারবো, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। ওকে, তো আমাকে একটু বলো যে আমরা মোটামুটি যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে বাক্য কাকে বলে এবং সার্থক বাক্যের গুণ কয়টি ও কি কি, এই প্রশ্নটাকে আমরা কি লিখতে পারবো? আমরা কি লিখতে পারবো? আমরা কি লিখতে পারবো? বলো ঝটপট, আমার সাথে কিন্তু একটু রেসপন্স করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তোমরা যারা যেই সব সোনার ছেলে সোনার মেয়েরা ক্লাসে এরকম দুষ্ট দুষ্ট কমেন্ট করতেছো, তোমাদের কি লজ্জা শরম নাই? কয়দিন পর তোমাদের পরীক্ষা, তোমরা তো এসে খালি পড়ার কথা। তোমাদের মনে এত রং কোথা থেকে লাগছে? কোথা থেকে লেগেছে এত রং যে তুমি এখানে এসে কমেন্ট করো, উল্টাপাল্টা মজা করো, মাস্তি করো? এত রং কোথা থেকে আসে? এখন তোমাদের বুকে একটাই, মনে একটাই রং থাকার কথা, সেটা হচ্ছে কালো রং। কালো রং। পড়াশোনা পারো না কিছুই, গোড়ার ডিম, আইসা শুধু ক্লাস করবার চলে যাবা, তা নাই। এক একজনের ভাব দেখে মনে হয় এক একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাওয়ার প্লে কোর্সে ভর্তি হয়েছি, কে ঠেকায় এ প্লাস? কে ঠেকায় এ প্লাস? দুঃখ আছে কপালে, বুঝছো? তো এখন আমরা যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ। খুব ইম্পর্টেন্ট। গঠন অনুসারে বাক্য তিন ধরনের। একটা হচ্ছে কি? সরল বাক্য, আরেকটা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য, আরেকটা হচ্ছে যৌগিক বাক্য। বুঝানোর আলোচনা এখান থেকে শুরু। আমাদেরকে যে জিনিসটা ভালো করে বুঝতে হবে সেই আলোচনাটা এখান থেকে শুরু। তাহলে আমি কি বললাম? যে একটু গুরুত্ব দিতে হবে ভাইয়া। আমি কি বলছি বলো?
আমি বলেছি যে আমাদের কি গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার, একটা হচ্ছে সরল বাক্য, আর একটা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। কয় প্রকার? 3 প্রকার। একটু কমেন্ট করিয়ে না প্লিজ, সিরিয়াস প্লিজ। এগুলো এত চমৎকার করে বুঝাবো, এখন এখানে হাসি তামাশা কমেন্ট করে লাভ আছে, বিনোদন নিয়ে লাভ আছে? লাভ নেই। একটু ভালো করে পড়তে হবে। পড়লে যদি পরীক্ষাতে যদি 5টা মার্ক কমন আসে, এটা কাজে লাগবে। হাসি তামাশা ফালতু কমেন্ট এগুলো তোমার লাইফে কোনো কাজে আসবে না। সাময়িক হয়তো একটু ভালো লাগবে, আলটিমেট আর কিছু না, বুঝছো? এছাড়া আর কিছু হবে না তোমার লাইফে। এছাড়া এটার কোনো পরিবর্তন তোমার লাইফে আসবে না। তো একটু পড়ো, একটু সিরিয়াস হও, খুব সিরিয়াস হও। দেখো ক্লাসটা খুব মজা পাবা, শেষ পর্যন্ত ক্লাসটা করো, খুব মজা পাবা এবং বুঝবা যে আসলে জিনিসগুলো বুঝার আছে অনেক কিছু। এখন এই বাক্যগুলো পড়ার আগে আমরা প্রথমত এক ধরনের যে 3 প্রকারের যে বাক্য রয়েছে তার ভিতর প্রথম বাক্য যেটা হচ্ছে কি সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। এখন খেয়াল করে দেখো, সরল বাক্য বুঝতে হলে আগে তোমাকে ক্রিয়া সম্পর্কে 2 ধরনের ক্রিয়া তোমাকে বুঝতে হবে। নাম্বার 1 একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াটা তোমাকে বুঝতে হবে। সমাপিকা ক্রিয়া কি? এরপর হচ্ছে অসমাপিকা ক্রিয়া কি? অসমাপিকা ক্রিয়াটা তোমাকে বুঝতে হবে। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া কি, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া কি। আমরা বুঝছি যে যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব সমাপ্ত হয়, সমাপ্ত সেটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, আর যেটা দ্বারা হয় না সেটা অসমাপিকা। যেমন আমি বললাম যে আমি বললাম যে আমি খেতে, এখন এই খেতে ক্রিয়া দ্বারা কি কখনোই মনের ভাব শেষ হয়? বলো, হয় না। কিন্তু যদি বলি খাই, এই খাই ক্রিয়া দ্বারা কিন্তু মনের ভাব শেষ হয়। তার মানে খাই এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, খেতে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। দেখো আমি যদি বলি যে আমি যাব, বা আমি বললাম যে আমি যাই, এগুলো কিন্তু সমাপিকা, এগুলো দ্বারা মনের ভাব শেষ হয়। কিন্তু দেখো যদি বলি যেতে, এখন যেতে কথাটি দ্বারা কি কখনোই মনের ভাব প্রকাশ হয়? কিন্তু যদি বলি যাই, তাহলে বোঝা যাচ্ছে যে আমি চলে যাচ্ছি। কিন্তু যেতে এটা দ্বারা কি মনের ভাব প্রকাশ হয়? এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে যাব না, মানে এটা দ্বারা কিছুই বোঝাচ্ছে না। সেটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। আমি বললাম যে করলে, এখন আমি বললাম যে আমি করলে, এখন ভাই আমি কি করলে, এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু দেখো আমি যদি বলি যে আমি করি, সো এই করিটা হচ্ছে এটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, বুঝছো? যদি বলি করব, এটা সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া কি অসমাপিকা ক্রিয়া কি আমার মনে বুঝতে পেরেছো? এখন তোমাদেরকে কিছু উদাহরণ দিই, দেখি তোমরা পারো কিনা। তোমরা একটু সমাপিকা না অসমাপিকা এটা একটু আইডেন্টিফাই করো। সো আসো, এগুলো তোমাদের যখন তোমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়বা তখন এটা খুব কাজে দিবে। তো আমি কিছু ক্রিয়া লিখি, তোমরা একটু আইডেন্টিফাই করো। যেমন আমি লিখলাম যে যাইতে, এটা কেমন ক্রিয়া? 2 নম্বর আমি লিখলাম চলিলে, এটা কেমন ক্রিয়া? জাস্ট সমাপিকা না অসমাপিকা এটা আইডেন্টিফাই করো। 3 নম্বর আমি বললাম যে খাইতেছি, এখন বলো এই 3টার ভিতরে কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা? একটু আইডেন্টিফাই করো তো, দেখো পারো কিনা, একটু আইডেন্টিফাই করো। সো প্রথম বাক্য সেটা কি? সেটা হচ্ছে যাইতে, এরপর হচ্ছে চলিলে, এরপর হচ্ছে কি বলতো খাইতেছি। এখন এটা বুঝলে তোমার জন্য পুরো ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে, বাট তুমি যদি না বুঝো তাহলে তোমার জন্য অনেক কঠিন হবে। এখন এইগুলো চেনার জন্য আমি তোমাকে কিছু কৌশল বলে দিতে পারি। সেটা হচ্ছে কি, তুমি এই পদগুলোর আগে আমি, হ্যাঁ আমরা, মানে এই ক্রিয়া নির্ণয় করার আগে আমি, আমরা, সে, এই টাইপের সর্বনামগুলো আনবা। যদি দেখো মিনিংফুল তাহলে সমাপিকা, যদি দেখো মিনিংফুল হচ্ছে না তাহলে অসমাপিকা। যেমন আমি বললাম আমি চাইতে, আচ্ছা আমি চাইতে এটা দ্বারা কি কখনো মনের ভাব প্রকাশ হয়? হয় না, সুতরাং এটা অসমাপিকা ক্রিয়া। চলিলে, তোমরা শুনে বুঝতে পারছো যে চলিলে ক্রিয়া দ্বারা কখনোই মনের ভাব শেষ হয় না, তো এটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। এখন আমি বলতে পারি আমি চলিলে, এটা দ্বারা হয় না, কিন্তু আমি যদি বলি আমি চলি, আমি চলবো, এগুলো সমাপিকা। এখন দেখো আমি খাইতেছি, এটা দ্বারা মনের ভাব প্রকাশ হয় না? হয়। তার মানে এটা কি? এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, বুঝছো? তাহলে আমাকে একটু বলো তো, সমাপিকা অসমাপিকা এই কনসেপ্টটা কি তোমরা কি বুঝতে পেরেছো? এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? সো আই হোপ তোমরা সমাপিকা এবং অসমাপিকা এই কনসেপ্টটা খুব চমৎকার করে বুঝেছো। এইবার আসো, যদি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া বুঝো, তাহলে এখন আমরা যেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল বাক্য। সো আমরা আগে বুঝবো সরল বাক্য সংজ্ঞা কি, সেটা পরে শিখবো, বাট আগে এটা বুঝবো যে সরল বাক্য কিভাবে আইডেন্টিফাই করে, খুব গুরুত্বপূর্ণ। এখন সরল বাক্যের কৌশলটা হচ্ছে, এই বাক্যে কেবল একটা সমাপিকা ক্রিয়া থাকে। কি থাকে বলো? এই বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে। এই বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে। এই বাক্যে কি থাকে বলো? কেবল একটি সমাপিকা ক্রিয়া।
তাহলে যেই বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে সেটাই সমাপিকা ক্রিয়া, সেটাই সরল বাক্য। তাহলে যেই বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া সেটা কি বাক্য? সেটা সরল বাক্য। সেটা কি বাক্য? সরল বাক্য। তাহলে যেই বাক্যে একটি সমাপিকা ক্রিয়া সেটা সরল বাক্য, যেই বাক্যে একটি সমাপিকা ক্রিয়া সেটাই সরল বাক্য। আসো আমরা একটা কিছু উদাহরণ দেখি। যেমন খেয়াল করো, 1 নম্বর উদাহরণ আমি বললাম যে পাখিরা নীল আকাশে উড়ে, পাখিরা নীল আকাশে উড়ে, এই একটা বাক্য যে পাখিরা নীল আকাশে উড়ে। এখন দেখো এই বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টা বলো? নিঃসন্দেহে এই বাক্যে সমাপিকা ক্রিয়া একটা, আর সেটা কি? সেটা হচ্ছে কি? উড়ে। দেখছো এই বাক্যে সমাপিকা ক্রিয়া কি? উড়ে, একটা। সো এখানে একটা সমাপিকা ক্রিয়া, সুতরাং এটা কোন ধরনের বাক্য? অবশ্যই এটা একটা সরল বাক্য। কি বাক্য? এটা একটা সরল বাক্য। আচ্ছা, এরপর 2 নম্বর দেখো, আমি বললাম যে আমি রাস্তায়, খেয়াল করো, আমি রাস্তায় তাকে দেখেছি। এখন আমি রাস্তায় তাকে দেখেছি, এই যে দেখেছি এটা একটা সমাপিকা ক্রিয়া, সুতরাং এটাও কি বাক্য? সরল বাক্য। নাম্বার 2 আমি বললাম আমি দুপুরে, খেয়াল করো, আমি দুপুরে ভাত খেতে গিয়েছি। দেখো আমি দুপুরে ভাত খেতে গিয়েছি। এখন খেয়াল করে দেখো এই যে এখানে খেতে আছে, এই খেতে এটা কি সমাপিকা ক্রিয়া? না, এটা অসমাপিকা ক্রিয়া। খেতে, সরি, এখানে ভাত খেতে হবে, হ্যাঁ খেতে, কিন্তু গিয়েছি দেখো এটা কিন্তু সমাপিকা ক্রিয়া। এখন এই বাক্যে অসমাপিকা ক্রিয়া একটা, সমাপিকা ক্রিয়া একটা, বাট আমার কথা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আছে কয়টা আছে এটা আমার দেখতে হবে না, আমাকে দেখতে হবে কেবল সমাপিকা ক্রিয়া কয়টা আছে। সো সমাপিকা ক্রিয়া একটা। সো এই যেই বাক্যে সমাপিকা ক্রিয়া একটা সেটাই হচ্ছে সরল বাক্য। আরো কিছু উদাহরণ দিই, ভালো করে বুঝো। যেমন খেয়াল করো, যেমন একটু ভালো করে বুঝো, যেমন আমি বললাম এই বাক্যটা খেয়াল করো, যেমন আমি সিঁড়ি বেয়ে উঠতে তাকে দেখতে পেয়ে কথা বলতে চেয়েছি। এখন দেখো খুব গুরুত্বপূর্ণ, দেখো এখানে আমি সিঁড়ি বেয়ে, এই বেয়ে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। আমরা এই পাশে একটু আইডেন্টিফাই করি, এই পাশে আমরা লিখি যে এগুলো হচ্ছে কি? অসমাপিকা ক্রিয়া। আর এই পাশে আমরা সমাপিকা ক্রিয়া লিখবো। এই পাশে আমরা কি লিখবো? এখান থেকে সমাপিকা ক্রিয়া বের করবো। এখন দেখো অসমাপিকা ক্রিয়া একটা পাইলাম, বে, এটা দ্বারা কি মনোভাব শেষ হয়? না। উঠতে, এটাও কিন্তু অসমাপিকা ক্রিয়া। আমি উঠতে, এটা দ্বারা হয়? না, হয় না। তাকে দেখতে, এটাও কিন্তু অসমাপিকা ক্রিয়া। সো দেখো এটাও কি? অসমাপিকা ক্রিয়া। পে, এটাও কিন্তু অসমাপিকা ক্রিয়া। এই ক্রিয়াগুলোর দ্বারা কখনোই মনোভাব শেষ হয় না। বলতে, এটাও অসমাপিকা ক্রিয়া। দেখছো কতগুলো অসমাপিকা ক্রিয়া? 1, 2, 3, 4, 5টা। কিন্তু দেখো চেয়েছি, তোমরাই বলো এটা কোন ক্রিয়া? চেয়েছি এটা কোন ক্রিয়া বলো? বলো এটা কোন ক্রিয়া? চেয়েছি। আমি বললাম আমি চেয়েছি, এখন কিন্তু বাক্যে মনোভাব প্রকাশ হয়। তার মানে এখানে সমাপিকা ক্রিয়া একটা, সেটা হচ্ছে কি? চেয়েছি। এখন দেখো এই বাক্যে, যেই বাক্যে সমাপিকা ক্রিয়া একটা সেটাই সরল বাক্য। এই বাক্যে কতগুলো ক্রিয়া আছে, কিন্তু দেখো এতগুলো ক্রিয়া থাকলেও এই বাক্যে খুব গুরুত্বপূর্ণ, এতগুলো ক্রিয়া থাকলেও এই বাক্যে সমাপিকা ক্রিয়া কিন্তু একটা। সো যেই বাক্যে সমাপিকা ক্রিয়া একটা সেটাই সরল বাক্য। সুতরাং এটি কোন ধরনের বাক্য? এটা অবশ্যই সরল বাক্য। এই ব্যাপারটা বুঝতে হবে। এখন এরকম অনেকগুলো বাক্য আমি তোমাকে দেখাতে পারি। যেমন খেয়াল করে দেখো, আমি বললাম যে আমি তাকে দেখতে গিয়েছি। দেখো এটা কোন বাক্য? অবশ্যই সরল বাক্য। গিয়েছি অসমাপিকা, কিন্তু শেষে একটা সমাপিকা ক্রিয়া আছে, বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করো, আমি বললাম যে, খেয়াল করো, দেখো ভালো করে, আমি বললাম যে যেতে যেতে পথে দেখা হলো। দেখো এইখানে তুমি খেয়াল করে দেখো, এই যে যেতে যেতে দুইটা অসমাপিকা ক্রিয়া, দেখা এটা আরেকটা অসমাপিকা ক্রিয়া, হলো এটা সমাপিকা ক্রিয়া। তো দেখো একটা সমাপিকা ক্রিয়া, কাজে এগুলো হচ্ছে সরল বাক্য। এগুলো কি বাক্য? সরল বাক্য। আচ্ছা, এরপর খেয়াল করো, আমি লিখলাম যে পান্তা ভাত ভারী, খেয়াল করো। আচ্ছা, এটা একটু বাদ দিয়ে আমরা এটা একটু বুঝি। যেমন আমি বললাম যে ক্লাস চলাকালীন কথা বলতে বারণ করেছেন। ঠিক আছে, এটা একটা বাক্য। তাহলে দেখো এই যে কথা বলতে, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া।
করেছেন, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া। সুতরাং যেই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে, জাস্ট একটা সমাপিকা ক্রিয়া, সেটাই সরল বাক্য। আবার তুমি খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে একটু খেয়াল করো। এখন এখানে আরেকটা বাক্য লিখি, যেমন আমি বললাম যে, হ্যাঁ খেয়াল করো, আমি বললাম এ খাবার অতি সুস্বাদু, এ খাবার অতি সুস্বাদু। এখন তোমরা বলো তো এটি কোন ধরনের বাক্য? এ খাবার অতি সুস্বাদু, এটা কোন ধরনের বাক্য বলো, পারবা? এই বাক্যে কি কোনো ক্রিয়া আছে? দেখো এই বাক্যে কোনো ক্রিয়া আছে? তুমি বলবো ভাই এই বাক্যে তো কোনো ক্রিয়া নাই। আচ্ছা, বাক্যটা কি মিনিং প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে? করে। এরকম অনেকগুলো বাক্য আছে যেগুলো দ্বারা বাক্যের মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়, কিন্তু এই ধরনের বাক্যগুলোতে ক্রিয়া থাকে না। অ্যাকচুয়ালি ক্রিয়া থাকে, ক্রিয়াটা উজ্জ্বল থাকে। ধরো আমি বললাম আমার নাম তানভীর। আচ্ছা বলো তো এটা কি একটা বাক্য না? অবশ্যই। এখানে কি ক্রিয়া আছে? নাই। কিন্তু এইখানে তুমি দেখো আমার নাম হয় তানভীর, অর্থাৎ ইজ ভার্বটা উজ্জ্বল আছে। এরকম বাক্যে মাঝে মধ্যে সমাপিকা ক্রিয়াটা উজ্জ্বল থাকতে পারে, তাহলে সেটাও সরল বাক্য। তাহলে দেখো এ খাবার অতি সুস্বাদু, এখানে হয় ক্রিয়াটা উজ্জ্বল আছে, এ খাবার হয় অতি সুস্বাদু। দেখো আমি বললাম, খেয়াল করো, আমি বললাম যে বাবা এখন বাড়িতে, বাবা এখন বাড়িতে, এখানে কি কোনো ক্রিয়া আছে বলো তো? না, এখানে কোনো ক্রিয়া নাই। তো যেহেতু এখানে কোনো ক্রিয়া নাই, এখানে কিন্তু একটা ক্রিয়া উজ্জ্বল আছে, এই বাক্যটা দ্বারা মনের ভাব প্রকাশ হয়। আমি বললাম বাবা কোথায়? বললো বাবা এখন বাড়িতে। তাহলে এখানে বাবা এখন বাড়িতে আছে বা আছেন, এই আছে ক্রিয়াটা এখানে উজ্জ্বল আছে। তাহলে বাক্যে যদি সমাপিকা ক্রিয়া যদি উজ্জ্বল থাকে, সেটাও সরল বাক্য। তাহলে কথা একটাই, যে সরল বাক্যে সবসময় একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এখন সেই সমাপিকা ক্রিয়া উজ্জ্বল থাকতে পারে, সেই সমাপিকার ক্রিয়ার পাশে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে, বাট আমাকে দেখতে হবে যে বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টা আছে। তো যেখানেই একটা সমাপিকা ক্রিয়া, সেটাই একটা সরল বাক্য। খুব গুরুত্বপূর্ণ। ধরো আমি যদি বলি যে কর, কর, এটা কোন বাক্য বলো তো দেখি? আইকিউ খাটাও, কমন সেন্স খাটাও। আমি বললাম যে থাক, এটা কোন বাক্য? নট ক্রিয়া, নট ক্রিয়া। আমি বলছি যে এগুলো কোন বাক্য, উত্তর করো তো, দেখো পারো কিনা। এগুলো কোন বাক্য, উত্তর করো, পারো কিনা। বলো এগুলো কোন ক্রিয়া? এগুলো কোন ক্রিয়া বলো, সরি কোন বাক্য, এগুলো কোন বাক্য? এইখানেই আসলে ব্যাপার। এই যে এই ক্রিয়াটা, এই বাক্যটা আছে, এটা একটা সরল বাক্য। বলবো ভাইয়া কিভাবে? দেখো আমরা বলেছি একটা সমাপিকা ক্রিয়া থাকলেই একটা সরল বাক্য। অর্থাৎ এখানে দেখো করো, এটা একটা সমাপিকা ক্রিয়া, বা কর, এটা একটা সমাপিকা ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়া মানেই এখানে একটা সরল বাক্য। অ্যাকচুয়ালি এখানে সাবজেক্ট উজ্জ্বল আছে, তুই কর, বুঝছো? থাক, আমি বললাম যে তুই থাক। তো একটা ফাইনাইট ভার্ব বা একটা সমাপিকা ক্রিয়া মানে একটা সরল বাক্য, সেটাও একটা সরল বাক্য, বুঝছো? তো আমাকে একটু বলো তো সরল বাক্যের কনসেপ্টটা কি ক্লিয়ার? অর্থাৎ সরল বাক্য থেকে এরপর যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, ভুল করার কি কোনো সুযোগ আছে? আমি তোমাকে অনেকগুলো সরল বাক্য সলভ করাবো, আমি তোমাকে অনেকগুলো ইম্পারেটিভ সেন্টেন্স তো আমি যাই নাই। আমি যেটা বলছি, আমি বলছি সরল বাক্য গঠনগত দিক থেকে যেটা, সেটা একটু আলোচনা করে আমি সেটা বুঝাইতেছি। ওকে, সো আই হোপ তোমরা ক্লিয়ার। এইবার দেখো আমি অনেকগুলো উদাহরণ তোমাদেরকে এখন দেখাবো, এই উদাহরণগুলো থেকে তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে এই বাক্য অনেকগুলো দেখো বাক্য দেওয়া আছে, এই সবগুলো সরল বাক্য, অর্থাৎ দেখো সরল বাক্যের উদাহরণ। এখন এখানে যেগুলো ইয়েলো কালার আমি করে দিয়েছি, ওগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। তুমি দেখো প্রত্যেকটা বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে। যেমন বুদ্ধিহীনেরা এই কথা বিশ্বাস করবে, এই যে দেখো একটা সমাপিকা ক্রিয়া। আমি এসব জানি না, এই যে জানি একটা সমাপিকা ক্রিয়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে, এগুলো কিন্তু অসমাপিকা ক্রিয়া। এগুলো কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। দেখছো, এটা হচ্ছে সমাপিকা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে, করলে এটা কিন্তু অসমাপিকা, কিন্তু পাবে একটা সমাপিকা ক্রিয়া। তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, বাড়লে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, কিন্তু বাড়েনি, এটা হচ্ছে কি? সমাপিকা ক্রিয়া, বুঝছো? সুখবরটা জেনে আনন্দিত হয়েছি, তাহলে দেখো এই জেনে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। হয়েছে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি তাকে দেখতে, দেখতে এটা অসমাপিকা ক্রিয়া। চাই, এটা সমাপিকা ক্রিয়া। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, নেই, এটা সমাপিকা ক্রিয়া। মেঘ করলে বৃষ্টি হয়, করলে এটা অসমাপিকা ক্রিয়া। হয়, এটা সমাপিকা ক্রিয়া। তিনি ভাত খেয়ে, এই খেয়ে এটা অসমাপিকা। ঘুমিয়ে অসমাপিকা। পড়লেন সমাপিকা। বাজে কথা বলতে, এই বলতে এটা অসমাপিকা। বাদে এটা সমাপিকা। তাহলে এগুলো হচ্ছে সরল বাক্যের উদাহরণ। আশা করি সরল বাক্য নিয়ে তোমাদের আর জীবনেও কোনো ধরনের কোনো ভুল হবে না। এই ক্লাসের পরে সরল বাক্য থেকে সরল বাক্য নির্ণয়,
সরল বাক্য আইডেন্টিফাই করাতে আমার মনে হয় যে তোমাদের কোনো ধরনের কোনো ভুল হবে না। আমি কি বুঝাইতে পেরেছি? দেখো আমি কিন্তু তোমাদের ওকে, আমি কি বুঝাতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে? অর্থাৎ প্রত্যেকটা সরল বাক্য মানেই কি হবে? সরল বাক্য মানেই একটা সমাপিকা ক্রিয়া। সরল বাক্য মানেই একটা সমাপিকা ক্রিয়া। সরল বাক্য মানে কি? একটা সমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? সো ওকে, আই হোপ ক্লিয়ার। এখন এই দেখো আমাদের ক্লাসে এক সোনার ছেলে, সে সোনার কবি হতে গিয়ে সে একটা কবিতা লিখেছে, পানি এখন ঠান্ডা, তানভীর ভাই বাংলার আব্বা। এটা হচ্ছে সোনার কবি। এই সোনার কবি কবিতা মিলাতে পারেনি। সে হচ্ছে তোমার এটাকে কি বলে, এটাকে কি বলা যায়, ওই যে তোমার লো বাজেট, লো বাজেটের কবি, হ্যাঁ, খুরশিদুল আলম, লো বাজেটের কবি। এরকম অনেক প্রতিভা আমাদের ক্লাসে মাঝে মধ্যে জাগ্রত হয়ে যায়। বাংলা ক্লাসে অনেক কিছু জাগ্রত হয়, তার ভিতরে এই ছেলের প্রতিভা জাগ্রত হয়ে গিয়েছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো প্রবলেম থাকে তো কমেন্ট করো, আমি হচ্ছে সলভ করে দিব। এগুলো কি খাতায় তুলবো না, জাস্ট কনসেপ্টটা তুলো, জাস্ট কনসেপ্টটা তুলো, জাস্ট কনসেপ্টটা তুলো। ওকে, তো এখন আমার মনে হয় যে আমাদের মানে সরল বাক্য আইডেন্টিফাই করা এটা আমাদের মোটামুটি ক্লিয়ার। এইবার আসো আমরা একটু দেখি, এই যে দেখো এখানে সরল বাক্য কাকে বলে এটা একটু দেখে নিই। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধিও থাকে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে সরল বাক্য। একটা সাবজেক্ট অবজেক্ট, তো এটা হচ্ছে সংজ্ঞা। যে বাক্যে একটি মাত্র মানে উদ্দেশ্য থাকে এবং একটি মাত্র বিধিও থাকে। এখন এখানে তুমি যে কোনো একটা উদাহরণ তুমি দিয়ে দিতে পারো, সরল বাক্যে যে কোনো একটা উদাহরণ দিয়ে দিলে হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমাদের মোটামুটি সরল বাক্যে যে কেস সেটা আমরা আলোচনা করেছি। এইবার আসো আমরা একটু আলোচনা করব জটিল বাক্য নিয়ে। কি বাক্য নিয়ে আলোচনা করব? জটিল বাক্য নিয়ে। হ্যাঁ, জটিল বাক্য নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। একটু গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করো। এখন একটু ভালো করে বুঝো। দেখো জটিল বাক্য মানে কি? সহজ কথা হচ্ছে জটিল মানে জোড়া। জটিল মানে কি? জোড়া বা কাপল। জটিল মানে কি? জোড়া, জোড়া বা কি কাপল। খুব ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝো। জটিল মানে কি? জটিল মানে হচ্ছে জোড়া বা কাপল। জটিল মানে জোড়া। জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য, এটা একটু মনে রাখবা। এখন এই জোড়াগুলো কেমন হতে পারে? যেমন যে, এই যে বসলে সে তার সাথে টান দিবে, সে আসো গো আসো, যে এসেছে সে এসেছে। যত যত বসলে সে তার সাথে টান দিয়ে নিয়ে আসবে, ওগো শুনছো তুমি আসো, কে শুনছো, তত আসো আসো। যদি সে তার সাথে টান দিবে, তবে, যদি, তবে, যদি তুমি বলো তবে আমি রাজি, যত তুমি চাও তত আমি দিব। কি দিব? তত আমি তোমাদেরকে কি দিব? ভালোবাসা দিব। যে ভালোবাসা, এরপর দেখো যে সে যে ভালোবাসা দিতে চায়, হ্যাঁ, বা যে ভালোবাসা দেয় সে সব পাওয়ার অধিকার রাখে। এই যে জোড়াগুলো থাকলে এগুলো জটিল বাক্য। এই যে এতক্ষণ ধরে যত কথা বলছি সব জটিল বাক্য। কথা কি বুঝো না? এরপর হচ্ছে যা, এরপর হচ্ছে কি তা। বুঝছো? যা তুমি চাও এই মুহূর্তে তা দেওয়া সম্ভব নয়। কোন বাক্য? জটিল বাক্য। যা তুমি বলেছ তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বুঝছো? তাহলে যা তা, ঠিক আছে। এরপর খেয়াল করো, আরো এরকম হতে পারে যখন, এরপর হচ্ছে কি তখন। আমি বললাম যখন তুমি বলবে তখনই আমি চলে আসবো তোমার কাছে। কোন বাক্য? জটিল বাক্য। যখন তখন। কথা কি বুঝো না? যখন তখন। কথা বুঝছো? কোন বাক্য হবে? জটিল বাক্য। এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর আসো হতে পারে যে সময়, তখন আসতে পারে সে সময়, সে সময়, কিংবা সে সময় না বলে তখন বলতে পারে ওই সময়, একই কথা। যে সময় তুমি বলেছ সে সময় আমি প্রস্তুত ছিলাম না। বুঝছো? কোন বাক্য? যে সময় তুমি চেয়েছ ওই সময় আমি প্রস্তুত ছিলাম না। কোন বাক্য? জটিল বাক্য। কোন বাক্য? জটিল বাক্য। কথা কি ক্লিয়ার না বুঝো নাই? এরপর হতে পারে যিনি, এরপর কি তিনি। তুমি বললা যিনি আমার শিক্ষক, তিনি আমার বাপ। কোন বাক্য? জটিল বাক্য।
যিনি এলাকার চেয়ারম্যান তিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের নেতা তিনি আমাদের অভিভাবক, যিনি একথা বলেছেন তিনি এখানে উপস্থিত নাই। কোন বাক্য? জটিল বাক্য। কথা কি বুঝো নাই বাবা? এইবার আসো আমরা একটু দেখি, খেয়াল করো এইখানে আমরা সেই জোড়াগুলো দিয়েছি, একটু দেখো। যেমন যে সে, যারা তারা, যিনি তিনি, যারা তারা, যা তা, যত তত, যদি তবে, যদিও তবুও। যদিও তুমি এটা বলেছ, তবুও আমি আরেকবার ভেবে দেখি। যেহেতু সেহেতু, যত তত, যেটুকু সেটুকু, যেটুকু তুমি চেয়েছ সেটুকুই আমি দিয়েছি। বুঝছো? যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল, যেমন পড়বে তেমন রেজাল্ট করবে, যেমন সম্মান করবে তেমন সম্মান পাবে। কোন বাক্য? জটিল বাক্য। যখন তখন, অনেক উদাহরণ এগুলো দিয়ে দেওয়া শেষ। এবার আসো বাবা আমরা একটু দেখি আমাদের কেমন টাইপ এইখান থেকে। যেমন তুমি খেয়াল করে দেখো এইখানে বাক্য উদাহরণগুলো দেখো। তুমি যা বলবে তাই ঠিক, যা তা, তুমি যা বলবে তাই ঠিক, যা বলবে তাই ঠিক, যা করবার তা করছি, যা করবার তাই করছি। মানে কি? যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। যে হিমালয় বাস করিতেন সেই হিমালয়ের তিনি যেন মিতা, যদি তারে নাই চিনি গো সে কি চিনে নিবে আমায়। বুঝছো? বা সে কি আমায় নেবে চিনে। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব আর কত। বুঝছো? বা কত আর, যা তা। যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, তাহলে যে সে। তারপর দেখো সে যে আমায়, সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি, তাহলে সে তা। বুঝছো? বা যে, এরপর হচ্ছে কি তা। এরকম যখন জোড়া 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 যখন থাকবে, একটা আরেকটাকে যখন টেনে নিয়ে আসবে, কাছে আসার গল্প যখন রচনা করবে, তখন সেটা হচ্ছে জটিল বাক্য। আমি কি বুঝাতে পারিনি? কথা কি বুঝছো? কথা কি বুঝছো? এর থেকে সহজ কিছু আছে বলো? এর থেকে সহজ কিছু একটু পরে আমি যখন পড়াবো তখন দেখবা যে জিনিসগুলো অনেকটা ক্লিয়ার। তাহলে আমাকে একটু বলো তো, জটিল বাক্য কি বুঝছো কিনা? 100-তে 100 কিনা? যদি বুঝো তাহলে লিখো 100-তে 100, আর যদি কম বুঝো তাহলে লিখো 100-তে 90, যদি আরো কম বুঝো তাহলে লিখো 100-তে 80। কথা কি বুঝছো? এই কথা বুঝছো কিনা কথা বলো পোলাপান। এই যে দেখো আরেক সোনার মেয়ে, সে কমেন্ট করেছে, আলগা কমেন্ট করলে সাইম ভাই করবে ব্যান, আমরা সবাই তানবীর ভাইয়ের ফ্যান। দেখছো? তারও জাগ্রত হয়ে গিয়েছে। কি জাগ্রত হয়ে গিয়েছে? তার প্রতিভা জাগ্রত হয়ে গিয়েছে বাংলা ক্লাসে। এসব সোনার ছেলে সোনার মেয়েরা ক্লাসে ডিস্টার্ব করা যাবে না বাবা। আচ্ছা এইবার আসো, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? আই হোপ ক্লিয়ার। এইবার আসো বাবারা, আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি বাক্য? যৌগিক বাক্য। যৌগিক কি বাক্য? যৌগিক বাক্য। সর্বশেষ 3 ধরনের বাক্য আমরা পড়েছি যৌগিক বাক্য। এখন ভাইয়া যৌগিক বাক্য পড়তে হলে, বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে অব্যয় বা যোজক। সহজ কথা বললে অব্যয়, বা এটার আরেকটা নাম হচ্ছে কি? যোজক। এই যোজকগুলো তোমাকে আমি একটু দেখাই এক নজরে। যোজকগুলো কি হতে পারে? যোজকগুলো হতে পারে আর, ও, এরপর কি? আবার। যোজক বা অব্যয়। বুঝছো? কি? আর, ও, আবার, এবং, না হয়। বুঝছো? তারপর কি? তবে। তারপর কি? তবুও, কিন্তু, তথাপি। কথা কি বুঝো নাই? আর হতে পারে কি? অথচ, বরং। আর হতে পারে কি? বরঞ্চ। তাহলে এগুলো কি? দিস ইজ কল্ড যোজক অর অব্যয়। ইংরেজিতে তোমরা এগুলোকে কনজাংশন কানেক্টর বলো। কনজাংশন। এখন প্রশ্ন, ভাই যোজক এই অব্যয়গুলোর কাজ কি? এই আর, ও, আবার এগুলো শিখে কি হবে? অনেক কিছু হবে। সাথেই থাকো, দেখো কি করি আমি। আজকে
আমরা আজকে বাংলার রস আস্বাদন করব। কি আস্বাদন করব? রস আস্বাদন করব। এই রস আস্বাদন করতে হলে তোমাদেরকে একটু ঘাম জড়াতে হবে, কষ্ট করে তোমাদেরকে ক্লাসটা করতে হবে, তাহলেই তোমরা পারবা। আমি জানি তোমাদের প্রত্যেকের ভেতরে সেই ক্রিয়েটিভিটি রয়েছে, আমি জানি তোমরা পারবা। কি পারবা? ধৈর্য ধরে পড়াশোনা করতে পারবা। আমি জানি তোমাদের প্রত্যেকের চেহারা দেখে আমি বুঝতেছি যে তোমরা আসলে অনেক কিছু করতে পারবা। যদিও আমি তোমাদের চেহারা দেখি নাই, তবুও মনে হচ্ছে আমার কাছে। এখন শুনো বাবা, খুব গুরুত্বপূর্ণ কথা। এখন যৌগিক বাক্য মানে কি বলো তো বাবা? যৌগিক বাক্য মানে কি? একটা বাক্য যদি একটাই হয় তাহলে এটাকে আমরা যৌগিক কেন বলি? কথা বল, এটাকে কি যৌগিক বলা চলে? নো নো। আমরা ছোটবেলা পড়েছি যৌগিক পদার্থ, যেই পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটাকেই বলা হয় কি? যৌগিক পদার্থ। পড়েছো না 3-4-এ? এখন তার মানে যৌগিক মানে একটা বাক্য হবে না। কি বলছি? একটা বাক্য হবে না। এগুলো শিখ ভাই, এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, একটু পর দেখাবো। এখন চলো বাবা আমরা একটু দেখি। তো যৌগিক বাক্যের স্ট্রাকচার হবে এরকম যে একটা সরল বাক্য, এবং এই সরল বাক্যের মাঝখানে একটা অব্যয় বা একটা যোজক থাকবে, এবং তারপর আরেকটা সরল বাক্য থাকবে। কথা কি বুঝছো? বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা কিছু উদাহরণ দিই, তাহলে দেখবে তোমাদের কাছে জিনিসটা একেবারে ফকফকে ক্লিয়ার। আমি বললাম আমরা স্টেশনে এলাম, আমরা স্টেশনে এলাম, আর ট্রেন ছেড়ে দিল। আর ট্রেন কি করলো? ছেড়ে দিল। এবার তুমি খেয়াল করো, আমরা স্টেশনে এলাম, এটা একটা সরল বাক্য না? অবভিয়াসলি এটা একটা সরল বাক্য। আমি আবার বলছি, ক্লাস করবি, ক্লাস ছেড়ে যাবি না, এবং প্রশ্ন সলভ, বোর্ড প্রশ্ন সলভ করা পর্যন্ত, মনে কর বোর্ড প্রশ্ন সলভ করার আগ পর্যন্ত যদি কিছুই যদি না বুঝো তবুও ক্লাস করবা। বোর্ড প্রশ্ন সলভ করতে গেলেই আসল খেলাটা শুরু হবে, বুঝছো? এখন জাস্ট কনসেপ্টটা বুঝো। এরপর দেখো আর এটা একটা অব্যয়, এরপর দেখো ট্রেন ছেড়ে দিল, এটা আরেকটা সরল বাক্য। কথা কি বুঝছো? খেয়াল করো, আমি বললাম যে পড়তে বসো, পড়তে বসো, হ্যাঁ দেখো, তবে ভালো করবা, ভালো করবা। এখন দেখো এই যে পড়তে বসো, এটা কিন্তু একটা সরল বাক্য, তবে এটা কিন্তু অব্যয়, ভালো করবা এটা আরেকটা সরল বাক্য। দেখছো? তার মানে এটা হচ্ছে কি? যৌগিক বাক্য। এখন মাঝে মধ্যে এই অব্যয়টা না বসে, মাঝে মধ্যে এই অব্যয়ের পরিবর্তে একটা কমা বসে। যেমন বাক্যটা বললাম যে জ্ঞানীদের অনুসরণ কর, জ্ঞানীদের অনুসরণ কর, কমা, জীবনে উন্নতি করবি, জ্ঞানীদের অনুসরণ কর, জীবনে উন্নতি করবি। এখন খেয়াল করে দেখো, জ্ঞানীদের অনুসরণ কর, এটা কি? সরল বাক্য। এরপর দেখো কমা, এরপর দেখো জীবন উন্নতি করবি। তো দুটো সরল বাক্যের মাঝে যদি কমাও বসে, সেটাও কিন্তু কি বাক্য? যৌগিক বাক্য। আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? ভাইয়া কখনো কখনো মেয়েদের মতো কথা বলে। ও তাই? ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাকে বলি, আমি সারাদিন ক্লাস নিছি না, এখন আমার যে যে কণ্ঠ, সেই কণ্ঠটা অনেকটা ইয়ে হয়ে গেছে। সেটা বিষয় না, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, ঠিক আছে? হতেই পারে, কণ্ঠ আল্লাহর দান, এটা মাঝে মধ্যে হতেই পারে। এ নিয়ে তোমরা রাজনীতি করতেছো কেন? তোমার নাম কি? থানিয়া? এই মেয়েটার নাম কি? থানিয়া নাকি? চলেই তো গেল, দেখি নাই। আচ্ছা এই শোনো, আচ্ছা এখন যদি দেখো, আমি তোমাদেরকে কিছু উদাহরণ দেখাই। দেখো বাবা, একটু ভালো করে বুঝো, এই মেয়ে ভালো করে বুঝো। এখানে বলছে সে গরিব, এটা একটা সরল বাক্য, মানে সে হয় গরিব কিন্তু কৃপণ নয়, আর একটা সরল বাক্য। ধনীদের ধন আছে, ধনীদের কি আছে? ধন আছে, কিন্তু তাদের কি নাই? ধন আছে কিন্তু তাদের বড় নজর নাই, বুঝছো? যেটাকে আমরা কি বলি? তাদের বড় যেই মানে দেওয়ার মতো মানুষকে ক্ষমতা, সেটা তাদের নাই, তাই তারা কি? প্রায় কৃপণ। এখন এটা এইভাবে হতে পারে, ধনীদের ধন আছে কিন্তু চরিত্র নাই। এরপর দেখো তিনি দরিদ্র, এটা কিন্তু একটা সরল বাক্য, তিনি হয় দরিদ্র কিন্তু, এরপর দেখো অত্যন্ত উদার, দেখো তিনি ধনী, এটা একটা সরল বাক্য, মানে তিনি হয় ধনী
কিন্তু তার মন দরিদ্রের জন্য কাঁদে। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার। দেখো অব্যয় সবগুলোতে। শিক্ষক এসেছিলেন কিন্তু ক্লাস হয়নি, আমি যাব তবে কাল যাব। আগে তুমি ছোট হও তবে বড় হবে। গোল দাগ যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে অব্যয় বা যোজক। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। হয় রওনা হও নতুবা গাড়িতে উঠো। মরো, এটা কিন্তু একটা সরল বাক্য। মরো, এটা একটা সরল বাক্য। নাইলে বাঁচার মতো বাঁচো, নাইলে এটা একটা যোজক। বাবা এর থেকে সহজ আর কি আছে? বাবা এর থেকে সহজ আর কি আছে? তুমি আমাকে বলো। এইগুলো তোমরা তো বুঝবা না, খালি বুঝবা আমার কণ্ঠ নাকি মাঝখানে নাকি মেয়ের মতো হয়ে যাচ্ছে। মামুনি, থানিয়া, তুমি কি বুঝতে পেরেছো? এটা বুঝতে হবে মামুনি, পড়াশোনাতে খেয়াল করতে হবে। আগে পড়াশোনাতে খেয়াল, তারপর কার কি হচ্ছে না হচ্ছে সেগুলো পরে। এটা আমরা দুনিয়ার সব কিছু ঠিক রাখি কিন্তু আমাদের ঠিক নাই কি? পড়াশোনা। দুঃখ। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা মোটামুটি আমাকে একটু বলো তো যৌগিক বাক্যের কনসেপ্টটা কি তোমরা কি বুঝতে পেরেছ? যৌগিক বাক্য কি ক্লিয়ার? এই যে দেখো আরেক সোনার ছেলে বলেছে, চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক নয়। তার ট্যালেন্ট দেখছো, মারাত্মক অসীম বিভৎস ট্যালেন্ট দেখছো। বাংলা সিনেমা দেখতে দেখতে এই ছেলে বড় হয়েছে। তার কমেন্টের মধ্য দিয়ে আমরা সেটা বুঝতে পেরেছি। এবং সে যেই কমেন্টটা করেছে এই কমেন্টটা খুবই জলজান্ত এবং খুবই জীবনমুখী একটা উদাহরণ দিয়েছে, যেটা যৌগিক বাক্যের উদাহরণ। দেখছো সে কিন্তু বুঝেছে, সে যে কমেন্টটা করেছে তার মানে সে এটা বুঝেছে যে চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ছোট লোক নয়। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং কেয়া কসমেটিকের পক্ষ থেকে অনেক অনেক উপহার সামগ্রী, অর্থাৎ চৌধুরী সাহেবের মেয়ের জন্য। এখন খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ। এখন এই যে ব্যাপারগুলো আছে এগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো বাবারা মামুনিরা, এই যে এখানে আমি তোমাকে বললাম, খুব বুঝো, আমি বললাম যে থাকো বা যাও, এটা কোন বাক্য বলো? থাকো বা যাও এটা কোন বাক্য? এই কথা বলো, থাকো বা যাও এটা কোন বাক্য? একজন বলছে ধনীদের ধন আছে মন নাই। ধনীদের ধন আছে এখানে কমা দিতে হবে অথবা অব্যয় দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ। থাকো বা যাও এটা কোন বাক্য? এটা যদি বুঝো তাহলে তোমার কাছে জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, থাকো এটা একটা সরল বাক্য বা এটা একটা যোজক। কি যোগ? যোজক। যাও এটা আর একটা সরল বাক্য। তাহলে দেখো বাবা, এই যে বাক্যগুলো আছে এগুলো কি আমরা বলতে পারি না এটা একটা যৌগিক বাক্য? খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো, এটা একটা যৌগিক বাক্য। এইবার আসো, হ্যাঁ আসো, আমি লিখলাম তুমি ভালো মানুষ কিন্তু, খেয়াল করো, তুমি ভালো মানুষ কিন্তু, খুব গুরুত্বপূর্ণ এই উদাহরণটা। আমি বললাম যে তুমি ভালো মানুষ কিন্তু পড়াশোনা করো না। পড়াশোনা করো না। তোমরা বলো তো বাবা এটা কোন বাক্য? বলো এটা কোন বাক্য? 100% ইহা, এই যে তুমি ভালো মানুষ, হ্যাঁ এই যে দেখো তুমি ভালো মানুষ একটুক পর্যন্ত, এই যে একটুক পর্যন্ত এই বাক্যটা কি বলো? এই বাক্যটা নিঃসন্দেহে এটা একটা সরল বাক্য। এরপর দেখো পড়াশোনা করো না, এটা আর একটা কি বাক্য বলো? এটা আর একটা সরল বাক্য। এটা আর একটা কি বাক্য বলো? এটা আর একটা সরল বাক্য। ফাইন, ওকে, এটা আমরা জানি যে এটা আমাদের আরেকটা সরল বাক্য। এখন তুমি খেয়াল করে দেখো, যেহেতু দুইটা সরল বাক্যের মাঝে যেহেতু কিন্তু আছে, কাজে এটাকে আমরা বলতে পারি কি বাক্য? যৌগিক বাক্য। এখন কথা ভালো করে বুঝিও বামুনি বাবা, এখন আমরা যেই উদাহরণটা দিব এটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। ওকে, খেয়াল করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিব, খেয়াল করো। আমি বললাম যে তুমি কিন্তু ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়। একবার চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন আসে, তুমি কিন্তু ভালো হলে না, এটা কোন বাক্য? এটা একই রকম, যে তুমি কিন্তু ভালো হলে না। ওই যে আছে না যে মাসুদ ভালো হও, তো মাসুদ যদি ভালো না তাহলে কি বল? তুমি কিন্তু ভালো হলে না। এখন তোমরা আমাকে বলো তো এই দুটো বাক্য এগুলো কোন ধরনের বাক্য? দেখি পারো কিনা?
যদি পারো, এই যে আরেকজন বলেছে কম্পাউন্ড, ও মাই গড, সে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করেছে, কম্পাউন্ড পিড়াই একদম সোজা বানাই দিও, বাংলা ক্লাসে ওই কম্পাউন্ড মারায়, এখানে লিখবা বাংলা লিখবা, সরল বাক্য জটিল বাক্য কম্পাউন্ড, ও মাই গড কম্পাউন্ড। হ্যাঁ, ইংরেজি লিখবা না, এগুলো বাংলা দিয়ে বাংলা শেখো, ইংরেজি বেশি কাহিনী করতে গেলে পরে আগাও বুঝবে না মাথাও বুঝবে না। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এগুলোতে তো অব্যয় আছে, অনেক সময় অনেকেই পড়াবে যে অব্যয় থাকলেই যৌগিক বাক্য, দিস ইজ অ্যাবসলিউটলি রং, এগুলো কি ভুল। অব্যয় থাকলে সেটা দুইটা সরল বাক্যকে এরকম কানেক্ট করতে হবে। এখন এটা কি কানেক্ট করেছে? না। তুমি, এটা কি কখনো সরল বাক্য হয়? না। তো তুমি কিন্তু ভালো হলে না, এখানে একটা ক্রিয়াও কিন্তু দেখা যাচ্ছে না, মানে ক্রিয়াটা এখানে উজ্জ্বল আছে। সুতরাং এই ধরনের বাক্যগুলো এগুলো অবশ্যই সরল বাক্য। কাজে আমি এটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে অব্যয় থাকলেই সেটা সরল বাক্য, মানে যৌগিক বাক্য না। অব্যয় থাকলেই সেটা কি না? যৌগিক বাক্য না। ওকে, আমি কি বুঝাইতে পারছি? আমাকে একটু বলো। তাহলে গঠনগত দিক থেকে আমাদের তিন ধরনের বাক্য, সরল, জটিল, এরপর হচ্ছে কি যৌগিক। এই তিন ধরনের বাক্য কি আমাদের কাছে কি পুরোপুরি ক্লিয়ার? আমাকে একটু বলো তো, এই তিন ধরনের বাক্য কি আমাদের কাছে কি পুরোপুরি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়, এইবার আসো আমরা একটু চলে যাব বাক্য রূপান্তর, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই তিন ধরনের বাক্য থেকে কিভাবে বাক্যগুলো রূপান্তর করতে, আমরা এখন সেই জায়গাতে চলে যাব। বাংলা ফার্স্ট পেপার আসানোর নাম্বার পাই না, ঠিক আছে এটা ওকে, বুঝছো? এটা নিয়ে আমরা ফার্স্ট পেপার কথাবার্তা বলবো, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি না বুঝো নাই বলো তো? এইবার চলো আমরা একটু দেখি বাক্য রূপান্তরের যে কনসেপ্ট, আমরা সেই কনসেপ্টে চলে যাই। এখানে দেখো তোমাদেরকে আমি একটু দেখাই দিই, মানে এগুলো সংজ্ঞাটা একটু জেনে রাখবা। যেমন জটিল বা মিশ্র বাক্য কি, যে কোনো কোনো বাক্যে উদ্দেশ্য আর বিধেয় অর্থাৎ কর্তা সমাপিকা ক্রিয়া ছাড়া এক বা একাধিক অপধান খণ্ডবাক্য থাকে, তাই এই অপধান খণ্ডাংশ মূল বাক্যেরই অংশ, এই ধরনের বাক্যকে মিশ্র ক্রিয়া বলে। সংজ্ঞাগুলো একটু পড়ে রাখবা তোমরা, কারণ ওই যে রচনামূলক প্রশ্ন আসলে যদি বলে কাকে বলে কত প্রকার, তখন লিখতে হবে। এরপর যৌগিক বাক্য কি, দুই বা তার বেশি সরল বা জটিল বাক্য সংযোগ বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হলে একটা দীর্ঘ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। এগুলো আমরা পারি। এইবার আসো আমরা এখন যেটা শিখবো সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, টু মাচ ইম্পর্টেন্ট। এখন এতক্ষণ ধরে যে আমি যে ভকভক করলাম, এই ভকভক করছি কিন্তু মূলত এইখানে, এটার জন্য। তা এখন আমরা দেখতেছি যে এখানে আমরা সরল থেকে একটা বাক্যকে মিশ্র বা জটিলে নিব। এখন সরল থেকে মিশ্র বা জটিলে নিতে হলে তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে একটা জোড়া বানাতে হবে। কি বলছি বলো বাবা? তোমাকে একটা জোড়া বানাতে হবে। একটু খেয়াল করো, এখানে একটু মনোযোগ দাও। সরল বাক্য, যেমন সরল বাক্যে এখানে খেয়াল করো, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, নিঃসন্দেহে এটা একটা সরল বাক্য। এখন এইটাকে জটিলে নিতে হলে তোমাকে অবশ্যই একটা জোড়া আনতে হবে। এখন জোড়াটা তুমি এইভাবে আনতে পারো যে যারা ভালো ছেলে, হ্যাঁ যারা ভালো ছেলে তারা, খেয়াল করো, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। তাহলে হয়ে গেল এই যে দেখো যারা তারা, তাহলে তুমি এটাকে জটিলে নিয়ে গেলে। তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম, তাহলে এটাকে তুমি যদি মানে জোড়া বানাও তাহলে কি হবে? যখনই তার দর্শন পেলাম, যখনই তার দর্শন পেলাম তখনই আমরা প্রস্থান করলাম। তাহলে দেখো এই যে যখনই তখনই, বুঝছো? তাহলে দেখো সরল থেকে এখন কত স্মুথ, কত ইজিলি তুমি এটাকে জটিলে নিতে পারতেছো। এরপর দেখো ভিক্ষুককে ভিক্ষা দান করো বা ভিক্ষুককে দান করো, এটাকে তোমরা একটু জটিলে নাও তো, দেখো পারো কিনা। ভিক্ষুককে দান করো, এটাকে জটিলে নাও, দেখো পারো কিনা। বুঝছো? বুঝছো? ভেরি গুড। যে ভালো ছেলে সে শিক্ষকের আদেশ পালন করে, তাও হবে, কোনো সমস্যা নেই। ওকে, এখন খেয়াল করো, এটাকে তুমি যদি জোড়া বানাও তাহলে কি হবে? যে এটাকে এভাবে বলতে পারো যে ভিক্ষুক তাকে দান করো, তাই না? অথবা এভাবেও বলতে পারো যে ভিক্ষা চায় তাকে দান করো। তাহলে দেখো খুব ইজিলি ভাই বাংলা কিভাবে A+ পাওয়া যায় টিপস দেব। আগে তো পড়া বুঝতে হবে। এখন তুমি
মানে প্রত্যেকটা টপিক তুমি ভালো করে বুঝো না, তোমার আমি কি A+ পাওয়ার টিপস দিব, আর তুমি পড়া ভালো করে বুঝলে এমনিতে A+ পাবা। আচ্ছা, এই বাইরের কমেন্ট করবা না, আমি কিন্তু ব্যান করে দিব, বলে দিচ্ছি বাইরের কমেন্ট করা যাবে না। আমরা কিন্তু এখন মূল কনসেপ্টে চলে আসি, এতক্ষণ ধরে হেলাফেলা করে অনেক কিছু তোমরা কমেন্ট করছো, বাট এখন কিন্তু আমরা কিন্তু মূল পার্টে পড়তেছি, একদম এই ক্লাসের আজকে ক্লাইম্যাক্স পার্ট যেটা সেটাতে চলে আসছে। সো এখানে কেউ একটু দয়া করে একটু সময় দাও। ওকে, এরপর আসো আমরা একটু দেখি এখানে যে বাক্যগুলো চলে আসছে। হ্যাঁ, সবগুলো আমরা পড়েছি, ওকে ফাইন। এরপর এখানে বলছে যে, খেয়াল করো, এখানে বলছে এবার আমরা মিশ্র থেকে সরলে যাব, অর্থাৎ এবার জোড়াটা দেওয়া থাকবে, ওই জোড়াটাকে আমি উঠাই দিতে হবে। এখন দেখো মিশ্র বাক্যতে এখানে বলা হচ্ছে যে যাদের বুদ্ধি নেই তারাই একথা বিশ্বাস করবে। তাহলে এখানে এই জোড়াটা তোমাকে উঠাতে হবে। তাহলে এই জোড়াটাকে তুমি এভাবেও উঠাই দিতে পারো যে তুমি এই বুদ্ধি নেই এটাকে তুমি এভাবেও বলতে পারো যে বুদ্ধিহীনেরা একথা বিশ্বাস করবে, বুদ্ধিহীনেরা একথা বিশ্বাস করবে। ঠিক আছে, হয়ে গেল সরল বাক্য। এখন দেখো একটা সমাপিকা ক্রিয়া, সো এটা হচ্ছে কি সরল বাক্য। এরপর দেখো মিশ্র বাক্য, দেখো যতদিন জীবিত থাকবো ততদিন ঋণ স্বীকার করবো, তাহলে জোড়া আছে, সো এটা জটিল বা মিশ্র বাক্য। এখন এটাকে সরলে যখন তুমি নিবা তখন তুমি এই জোড়াটাকে উঠে দাও। তাহলে যতদিন জীবিত থাকবো এটাকে কি আমরা বলতে পারি না যে আজীবন? তাহলে এটাকে এভাবে বলা যায় না যে আজীবন এ ঋণ স্বীকার করবো বা আজীবন তার ঋণ স্বীকার করবো, বুঝছো? আজীবন তার ঋণ স্বীকার করব বা আজীবন এ ঋণ স্বীকার করব। ওকে, হয়ে গেল। এরপর দেখো যে সকল পশু মাংস ভক্ষণ করে তারা অত্যন্ত বলবান, তাহলে দেখো এই যে তারা, এটা একটা জটিল বাক্য। এখন এখানে তুমি খেয়াল করে দেখো এই যে জটিল বাক্যে যে আমরা মূল কাজটা কি করি, যাদের বুদ্ধি নেই এটাকে আমরা এক কথায় নিয়ে আসছি, যাদের বুদ্ধি নেই এক কথা কি বলে? বুদ্ধিহীন। যতদিন জীবিত থাকবো, এই যতদিন জীবিত থাকবে এটাকে আমরা এক কথায় কি বলতে পারি? আজীবন, তাই না? যে সকল পশু মাংস ভক্ষণ করে, এইবার তুমি এটাকে এক কথায় কি বলতে পারো? যে সকল পশু মাংস ভক্ষণ করে তাদেরকে কি বলে? কি বলে বলো? তাদেরকে বলা হয় কি? মাংসাশী, বা তাদেরকে বলা হয় মাংসভোজী। তাহলে তুমি এভাবে বলতে পারো যে মাংসভোজী পশু অত্যন্ত বলবান। শেষ, সরলে নিয়ে আসছো। কথা কি বুঝছো? তাহলে আমাকে একটু বলো তো, মিশ্র থেকে সরল কিংবা সরল থেকে মিশ্রের যেই কনসেপ্ট, এটা কি ক্লিয়ার? একটু বাহিরের কমেন্ট করিও না, লাস্ট যতক্ষণ পর্যন্ত আমি থাকি একটু গুরুত্ব দাও। এই জিনিসগুলো যদি বুঝো, তুমি একটু মজা করতে গিয়ে, একটু ফাইজলামি করে, একটু দুষ্টামি করে কমেন্ট করতে গিয়ে তুমি যদি একটা লাইন যদি মিস করো, এবং পরীক্ষার হলে যদি ওই লাইনটা থেকে যদি প্রশ্ন আসে, তো বুঝতেই পারতেছো যে আলটিমেট ক্ষতির সম্মুখীন কিন্তু তুমি হবা। তাহলে এইভাবে আমরা কিন্তু কাজটা করে ফেললাম, ফাইন। আমার মনে হয় যে একদম ক্লিয়ারলি এখন তোমরা বুঝতে পারতেছো, কারণ আমি তোমাদেরকে জিনিসগুলো খুব ইজি করে তোমাদেরকে বুঝাইছি। আচ্ছা, এরপর দেখো সরল বাক্য থেকে যৌগিক। এখন তোমাকে একটা সরল বাক্য দিবে এবং তুমি সেটাকে যৌগিকে নিতে হবে। এখন আমরা জানি যৌগিক নিতে হলে সেটাকে প্রথমত দুইটা সরল বাক্যের মাঝখানে, দুইটা সরল এবং সেই সরলের মাঝখানে আমরা একটা অব্যয় যুক্ত করবো, দ্যাটস ইট, আমাদের কাজ হয়ে যাবে। এই স্ট্রাকচারটা আমাদেরকে এখন বানাতে হবে। এখন দেখো তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, এটা একটা সরল বাক্য। এখন এখানে দুইটা বাক্য করো, যেমন দেখো আমি এইভাবে বলতে পারি যে তিনি আমাকে, খেয়াল করো, তিনি আমাকে 5 টাকা দিলেন, এই একটা বাক্য হয়ে গেল। এরপর দেখো আমি আবার বললাম যে এবং বাড়ি যেতে বললেন, ওকে, হয়ে গেল। তাহলে দেখো তিনি আমাকে বাড়ি যেতে বললেন, সরল বাক্য, মাঝখানে অব্যয়। হ্যাঁ, তিনি আমাকে 5 টাকা দিলেন, সরল বাক্য, মাঝখানে অব্যয়, এবং বাড়ি যেতে বললেন, একটা সরল বাক্য। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত। তাহলে এইটাকে তুমি যদি যৌগিকে নিতে চাও তাহলে তুমি কিভাবে বলতে পারো যে পরীক্ষায় উত্তীর্ণ হতে, মানে যদি চাও বা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইলে তবে এখন থেকে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত। তাহলে বুঝতে পারতো সেটা কীভাবে করবে। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, এটা কিভাবে করবা বলো? খুব সিম্পল। তাহলে এখানে তুমি দুইটা বাক্য করো, এটা তোমরা একটু ট্রাই করো তো, দেখো এটা পারো কিনা। এটা আমি যদি এটা হিন্টস দিয়ে দিয়েছি, বাট তোমরা এটা একটু দেখো এটা পারো কিনা। এটা অনেকেই পারবে না, আই নো। এটা একটু দেখি। আমি বহু কষ্ট করেছি, এখান পর্যন্ত একটা বাক্য করা যায় যে আমি বহু কষ্ট করেছি, একটা বাক্য। ফলে, এখানে তুমি ফলে আনতে পারো অথবা এবং আনতে পারো। হ্যাঁ, এবং শিক্ষা লাভ করেছি, যেটাই বলো হয়ে যাবে, শিক্ষা লাভ করেছি। দেখছো হয়ে গেছে।
তাহলে দেখো আমি বহু কষ্ট করেছি সরল বাক্য, মাঝখানে একটা অব্যয় আনো, ফলে আনতে পারো এবং আনতে পারো, যে কোনো একটা। শিক্ষা লাভ করেছি, এটা আর একটা সরল বাক্য। ওকে ফাইন, এখন আমার মনে হয় যে তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। ওকে ফাইন, এবার দেখো তোমরা বিতে যারা উত্তর করেছো তারা একটু উত্তরটা মিলাই নাও। দেখো এখানে যৌগিকে কি হবে, এখন থেকেই তোমার পড়া উচিত, এটা একটা সরল বাক্য, তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবা, দ্যাটস ইট। তাহলে আমাকে একটু বলো তো যে সরল থেকে যৌগিকের যে কনসেপ্ট, এটা কি তোমরা বুঝছো? যদি বুঝো তাহলে খাতায় লিখো, তাহলে কমেন্ট লিখে লিখো ডান, তাহলে আমি বুঝতে পারবো। ভেরি গুড, আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি। হ্যাঁ ওকে, ভেরি গুড। আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি, অথবা আমি বহু কষ্ট করেছি ফলে, ওকে ফাইন। তাহলে এইটা আমার মনে হয় যে বুঝছো। এইবার আসো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এখন যৌগিক থেকে সরল, অর্থাৎ এখন তোমাকে ওই যে তোমাকে যে স্ট্রাকচার দিবে, যৌগিকের স্ট্রাকচার তোমাকে ভেঙে ফেলতে হবে, একটা সমাপিকা ক্রিয়া নিয়ে আসতে হবে। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটা একটা যৌগিক বাক্য। এখন এটাকে সরলে কিভাবে নিতে পারো? দেখো সত্য কথা বলিনি এটাকে তুমি এভাবে বলতে পারো যে সত্য কথা না বলায়, এরপর কি, বিপদে পড়েছি। দেখো সত্য কথা না বলায় বিপদে পড়েছি, তাহলে খেয়াল করে দেখো কাজ হয়ে গেল, যে সত্য কথা না বলায় বিপদে পড়েছি। ফাইন, এখন তুমি খেয়াল করে দেখো এই যে সত্য কথায় না বলায় বিপদে পড়েছি, এখন কিন্তু একটা সরল বাক্য হয়ে গেছে। দেখো এখন এই যে একটা সমাপিকা ক্রিয়া, এরপর দেখো সরি এখানে অনেকগুলো তো উত্তর চলে আসছে রে। আচ্ছা আমি উত্তরগুলো একটু মুছে দিই এগুলো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা এরপর খেয়াল করো, আমরা একটু মুছে দিই, তাহলে আমি মুছে মুছে তোমাদেরকে একটু ট্রাই করি, হ্যাঁ দেখি তোমরা আসলে কতটুকু বুঝছো। ওকে ফাইন, এরপর বাক্যগুলো একটু খেয়াল করো, এরপর বলেছে যে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। তাহলে এইটাকে এভাবে বলা যায় না যে তার বয়স হলেও বুদ্ধি হয়নি। এখন দেখো একটা সরল সমাপিকা ক্রিয়ায় চলে আসছে, তাহলে তার বয়স হলেও কি হয়নি, বুদ্ধি হয়নি, কাজ হয়ে গেছে। মেঘ গর্জন করে, এটা একটা সরল বাক্য, তবে অব্যয় ময়ূর নৃত্য করে, এটা যৌগিক বাক্য নিঃসন্দেহে। এখন এটাকে এভাবে বলা যায় যে মেঘ গর্জন করলে, ঠিক আছে, এ করলে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, ময়ূর নৃত্য করে, ফাইন হয়ে গেল। এইবার তোমরা আমাকে একটু বলো তো যে এই যে সরল থেকে আমরা যৌগিক থেকে যে সরলে নিলাম, এই কনসেপ্টটা কি তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝো তাহলে লিখো ডান, তাহলে সামনে আগাই। এটা কি বুঝতে পেরেছো? খুব ইজি না? দেখো এখন অনেক ইজি লাগতেছে না? কারণ কি, কারণ আমি তোমাদেরকে গতানুগতিক বইয়ের বাহিরে গিয়ে পড়াইছি। জটিল মানে যৌগিক, জোড়া, যৌগিক মানে দুইটা বাক্যের মাঝখানে অব্যয় থাকবে, সরল মানে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, এগুলো কিন্তু তুমি বইতে পাবা না। তো গতানুগতিক বাউন্ডারির বাহিরে গিয়ে তোমাকে প্রথমে আমি এই জিনিসটা দিছি। প্রথম দিকে অনেকের মনে হইতে পারে ভাই আপনি তো, আমাদের তো এগুলো না পড়লে হবে, আমরা তো খালি সংজ্ঞা মুখস্থ করে, কিন্তু এই যে তুমি যে বাক্য রূপান্তর করবা সেটার জন্য তো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন, এরপর চলে যাই আমরা একটু পরের কনসেপ্টে। তো এই কনসেপ্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখানে যৌগিক থেকে মিশ্র নিব, অর্থাৎ এখানে তোমাকে একটা যৌগিক বাক্য দিয়ে দিবে এবং সেই বাক্যটাকে তুমি মিশ্র মানে সেটাকে তুমি জটিলে নিবা বা সেটার মধ্যে তুমি জোড়া বানাবা। তাহলে এখানে বলছে দোষ স্বীকার করো, তোমাকে কোনো শাস্তি দিব না। এখন এটাকে তুমি যদি জোড়া বানাইতে চাও তাহলে তুমি কোন জোড়াটা আনতে পারো? দেখো তাহলে তুমি এই জোড়াটা খুব ইজিলি আনতে পারো যে যদি দোষ স্বীকার করো, এরপর কি, তবে তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না, শেষ, জটিল হয়ে গেল। এরপর বলছে তিনি অত্যন্ত দরিদ্র, হ্যাঁ, কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। তাহলে বুঝতেই পারতেছো যে এখানে দুইটা সরল বাক্যের মাঝখানে অব্যয় বসেছে, এটা হচ্ছে যৌগিক বাক্য। এখন এটাকে তোমরা জটিলে নাও, জটিলে নিয়ে তোমরা বলো তো কোন জোড়াটা তোমরা এখানে বসাবা, বলো কোন জোড়াটা তোমরা এখানে বসাবা। আচ্ছা তাহলে এই জোড়াটাও তোমরা বসাতে পারো যে যদিও তিনি অত্যন্ত দরিদ্র, এরপর এটাও বলতে পারো তবুও তার অন্তঃকরণ অতিশয় উচ্চ, শেষ, যদিও তবুও। তাহলে জটিল হয়ে গেল না? খুব ইজি না? যাই হোক তোমরা বুঝতে পেরেছ আমার কথা। ওকে, এইবার আমাকে একটু বলো, অর্থাৎ গঠনগত দিক থেকে সরল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, মিশ্র থেকে সরল, মিশ্র থেকে যৌগিক, এই যে গঠনগত দিক থেকে বাক্যের যে রূপান্তর,
এই রূপান্তরটা কি তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো, গঠনগত দিক থেকে বাক্যের যেই রূপান্তর, এটা কি ক্লিয়ার? আমার মনে হয় এখন পৃথিবীর যত বাক্যই দেখ, আমার এই ক্লাসটা এতটুকু পর্যন্ত করার পর তুমি খুব ইজিলি তুমি এটা কানেক্ট করতে পারবা এবং তুমি খাতায় লিখতে পারবা। এখন এই গেলে আমাদের গঠনগত দিক থেকে বাক্যের প্রকারভেদ। এইবার আমরা যেই কনসেপ্টটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমরা এখন পড়বো অর্থগত দিক থেকে। অর্থগত দিক থেকে বাক্য সাধারণত 7 ধরনের হয়। এখন খেয়াল করো, নাম্বার 1 একটা হচ্ছে নির্দেশক বাক্য, নাম্বার 2 অনুজ্ঞাসূচক বাক্য, নাম্বার 3 প্রশ্নসূচক, নাম্বার 4 কামনা বা ইচ্ছামূলক, নাম্বার 5 বিস্ময়সূচক, নাম্বার 6 সংশয়মূলক, অ্যান্ড 7 নাম্বার হচ্ছে কার্যকরণার্থক। খুবই সিম্পল, আমি তোমাদেরকে বলি। প্রশ্নসূচক যেটা, এটা মানে কি? যেটা দ্বারা, যেই বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায়। তুমি কি খেয়েছো? তোমার শরীর কেমন আছে? তোমার নাম কি? এগুলো হচ্ছে প্রশ্নসূচক বাক্য। এরপর হচ্ছে কি কামনা বা ইচ্ছামূলক বাক্য, যেমন যেই বাক্যগুলো দ্বারা ইচ্ছা প্রকাশ করে কিংবা কামনা প্রকাশ করে। যেমন আমি বললাম আমি যদি পাখি হতাম, এটা আমার ইচ্ছা। আমি বললাম খোদা তোমার মঙ্গল করুক, এটা আমার কামনা। সুতরাং এগুলো হচ্ছে কামনা বা ইচ্ছাসূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য, বিস্ময় মানে কি? আশ্চর্য, এমন ঘটনা যেটা দ্বারা আশ্চর্য হওয়া বোঝাবে। যেমন ও কি সুন্দর মনোরম পরিবেশ, এটা বিস্ময়সূচক বাক্য। আমি বললাম কি চমৎকার তাজমহলের দৃশ্য, এটা বিস্ময়সূচক বাক্য। বুঝছো? এরপর এই 3 ধরনের বাক্য আমার মনে হয় যে আমরা খুব ইজিলি বুঝতে পারছি। এরপর আসো অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞা সূচক বাক্য কি? যেই বাক্য দ্বারা আদেশ বুঝাবে, যেই বাক্য দ্বারা নিষেধ বুঝাবে, যেই বাক্য দ্বারা উপদেশ বুঝাবে, যেই বাক্য দ্বারা অনুরোধ বুঝাবে। এই 4টা জিনিস যেই বাক্য দ্বারা বুঝাবে। যেমন আমি বললাম যে আদেশ বুঝাবে, যেমন আমি বললাম এক্ষুনি কাজটা কর, এটা আদেশ, এটা অনুজ্ঞাসূচক বাক্য। আমি বললাম তুমি এখন এই কাজটি আর করো না, এটা কি? বা কাজটি এখন করিস না, এটা নিষেধ, মানে নেগেটিভ। উপদেশ, হ্যাঁ চাইলে তুমি এখন পড়ো, উপদেশ। বুঝছো? অনুরোধ, তুমি চাইলে এখন কাজটি করে দিতে পারো। অর্থাৎ আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো যখন বুঝাবে তখন সেগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য মানে হয় আদেশ, না হলে নিষেধ, না হলে উপদেশ, না হলে অনুরোধ। অ্যান্ড এরপর হচ্ছে নির্দেশক বাক্য। নির্দেশক বাক্য কি? নির্দেশক বাক্য হচ্ছে অ্যাসার্টিভ, মানে যেগুলো সাধারণ কোনো ঘটনার বর্ণনা দেয়। যেমন আমি বললাম যে আকাশে কালো মেঘ। এখন তুমি খেয়াল করো, এই যে বললাম যে আকাশে কালো মেঘ, এই বাক্যটা না, এই বাক্যটা আদেশ বুঝায় না, এই বাক্যটা উপদেশ না, এই বাক্যটা প্রশ্ন না, এই বাক্যটা কামনা না, এই বাক্যটা বিস্ময়, কিছুই বুঝাচ্ছে না। সো যখন কিছুই বুঝায় না তখন সেটা হচ্ছে কি নির্দেশক বাক্য, অর্থাৎ যেটা সাধারণ ঘটনার বিবৃতি দেয়। ফর এক্সাম্পল আমি বলতে পারি 1971 বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছে। এখন এটা কি তুমি এই 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 বাকি 6 প্রকারের ভিতরে আনতে পারবে না। সো এটা নির্দেশক। এন্ড বাকি 2টা আছে, সেটা হচ্ছে কি সংশয়, এরপর হচ্ছে কার্যকরণার্থক। খুবই সিম্পল, সংশয় এবং কার্যকরণার্থক বাক্যের যে প্রকারভেদ সেটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। সব খুব ভালো করে খেয়াল করো। যেমন খেয়াল করো, সংশয় মানে কি? যেগুলো দ্বারা সংশয়, সন্দেহ, সম্ভাবনা। যেমন তুমি খেয়াল করো, সে আজ আসলেও আসতে পারে, ঠিক আছে? তো যেটা দ্বারা নিশ্চিত কোনো জিনিস বুঝায় না, সে আজ আসলেও আসতে পারে। নিশ্চিত যেটা দ্বারা বুঝায় না, যেটার ভিতরে সন্দেহ থেকে যায়, সংশয় থেকে যায়, সেটা হচ্ছে কি সংশয় সূচক বাক্য। কার্যকরণার্থক বাক্য কি? অর্থাৎ যেই বাক্য কোনো কাজের কারণ, যেমন তুমি খেয়াল করো নিয়মিত পড়াশোনা করলে পাশ করবে, অর্থাৎ যেই বাক্যটা একটা কাজের উপর আরেকটা কাজ ডিপেন্ড করে, সেটা হচ্ছে কি কার্যকরণার্থক। ফর এক্সাম্পল তুমি খেয়াল করে দেখো, আমার পাশ করব, এই পাশ করতে পারবে, এইটা ডিপেন্ড করতেছে এই পড়াশোনা করলের উপর। অর্থাৎ যেই বাক্যটা একটা ক্রিয়া আরেকটা ক্রিয়ার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে কার্যকরণার্থক। সেটা কি কার্যকরণার্থক। আমাকে একটু বলো তো, গঠনগত দিক থেকে আমাদের বাক্যের যে প্রকারভেদ, এইটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এইটা ক্লিয়ার হওয়ার পর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা জানি নির্দেশক ঘটনা কি। নির্দেশক বাক্য, এটাকে ইংরেজিতে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা দ্বারা কোনো সংবাদ, তথ্য, বিবরণ, ঘটনার বিবৃতি ইত্যাদি বোঝায়। এখন এই বাক্যটা 2 ধরনের, একটা হচ্ছে অস্তিবাচক। অস্তিবাচক মানে হচ্ছে পজিটিভ, আর নেতিবাচক বাক্য মানে হচ্ছে কি নেগেটিভ। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি বললাম যে খেয়াল করো বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে কোনো নেগেটিভিটি নাই, কোনো নাবোধক অব্যয় নাই, না নি নাই এগুলো নাই। সো এটা হচ্ছে কি অস্তিবাচক। আর নেতিবাচক বাক্য হচ্ছে যেটাতে নেগেটিভ, যেটা নেগেটিভ নাবোধক অব্যয় থাকবে। ফর এক্সাম্পল বাংলাদেশ এখন পরাধীন নয়, এই যে দেখো নয়, না, নেই, এই ধরনের অব্যয়গুলো থাকলে সেটা হচ্ছে কি নেতিবাচক। তাহলে অস্তিবাচক থেকে নেতিবাচক, এই কনসেপ্টটা আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলো।
যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি আবার বলছি, আমি কনসেপ্টগুলো বুঝাই, আমি একদম রিসেন্ট 2023-এ তোমাদের এখান থেকে বোর্ডে কি প্রশ্নগুলো আসছে এগুলো দেখবা। আমি যখন সলভ করাবো তখন তোমরা নিজেরাই পারবা যে ভাই এগুলো আমি নিজেই পারতেছি, আপনাকে আর লাগতেছে না, টু বি অনেস্ট। অস্তিবাচক নেতিবাচক কি? অস্তিবাচক মানে হচ্ছে হাবোধক বাক্য, মানে সহজ কথা, যেমন বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এটা হাবোধক। শকুন্তলা অত্যন্ত রূপসী ছিলেন, কিন্তু এইটার সাথে যখন নাবোধক বাক্য হয়ে যাবে, যেমন তুমি খেয়াল করে দেখো, আমি যদি এভাবে বলি যে শকুন্তলা মোটেই অসুন্দরী ছিল না, এই যে দেখো না, নেই, না, এগুলো চলে আসলে এটা হচ্ছে নেতিবাচক, বুঝছো? ওকে ফাইন। এইবার চলো আমরা এখন কিছু আমরা এই জিনিসগুলো একটু তোমাদেরকে দেখাই। ফর এক্সাম্পল দেখো, এখানে বলছে অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে কনভার্ট করতে হবে। অর্থাৎ অস্তিবাচক মানে হচ্ছে একটা হাবোধক বাক্যকে তুমি একটা নাবোধক বাক্য করে দিবে। যেমন তুমি খেয়াল করে দেখো, মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। এখন এটাকে এভাবে নাবোধক করবা যে মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, দেখছো? তাহলে এই যে দেখো না চলে আসছে। এরপর দেখো কাপুরুষের মৃত্যু ভয়, কাপুরুষরাই মৃত্যুকে ভয় করে। এখন এটাকে এভাবে নেতিবাচক করতে পারো যে কাপুরুষ ছাড়া অন্য কেউ মৃত্যুকে ভয় করে না, দেখছো? এরপর দেখো জন্মভূমিকে সবাই ভালোবাসে, তাহলে এটাকে এভাবে বলতে পারো যে যে কেউ নেই, এমন কেউ নেই যে জন্মভূমিকে ভালোবাসে না। অর্থাৎ অস্তিবাচক থেকে নেতিবাচক বললে তুমি জাস্ট না যুক্ত করবা, আর যদি নেতিবাচক থেকে অস্তিবাচক বলে তাহলে নাটাকে ক্যান্সেল করে দিবে। আমি কি বুঝাইতে পারছি? অব্যয় কি? অব্যয় তো আমি বুঝিয়ে দিয়েছি যে কোনগুলো অব্যয়, লিখেও দিয়েছি। ওকে, আমাকে একটু বলো তো যে অস্তিবাচক থেকে নেতিবাচকের যে কনসেপ্ট, এটা কি তোমরা বুঝতে পেরেছ? অস্তিবাচক থেকে নেতিবাচকের যে কনসেপ্ট, এটা আমার মনে হয় ক্লিয়ার কিভাবে আমরা নিয়েছি। এরপর আসো, খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর খেয়াল করো, আমরা একটু দেখি। এরপর নির্দেশক থেকে আমরা প্রশ্নসূচক বাক্যে কনভার্ট করবো। নির্দেশক মানে হচ্ছে যেটা সাধারণ ঘটনার বিবৃতি বুঝাবে, এটাকে আমরা প্রশ্নে কনভার্ট করবো। যেমন জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়, জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়, তাহলে এটাকে এভাবে বলতে পারো, এটাকে তুমি প্রশ্নসূচকে নিয়ে আসবা যে জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়। এখন তুমি বলো ভাইয়া এখানে তো নয় আছে, তাহলে এটা নেতিবাচক হবে না কেন? ভাই এখানে নয় থাকলেই তো হবে না, এখানে যে প্রশ্ন তো আছে। এরপর খেয়াল করো, বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক, এটাকে তুমি প্রশ্ন করো, বিদ্যাসাগর কি বাংলা গদ্যের জনক? দেখছো, প্রশ্ন নিয়ে আসছো। এরপর দেখো মেয়েরা, দেখো মায়েরা সন্তানদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। এখন এটাকে প্রশ্ন করো, মায়েরা সন্তানদের কি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন না? সিম্পল। তাহলে নির্দেশক বাক্য থেকে প্রশ্নসূচক বাক্যে কনভার্ট করতে হলে তোমাকে জাস্ট প্রশ্ন করতে হবে, জাস্ট তোমাকে কি করতে হবে? প্রশ্নে নিয়ে আসতে হবে। দেখছো সহজ না? অর্থ ঠিক রাখতে হবে, হ্যাঁ, যে অর্থ প্রকাশ করতেছে তোমাকে ওই অর্থে আনতে হবে। এরপর আসো নির্দেশক থেকে অনুজ্ঞা, অর্থাৎ নির্দেশক মানে সাধারণ ঘটনার বিবৃতি বুঝাবে, আর অনুজ্ঞা বুঝালে তুমি এটাকে আদেশ নিষেধে নিয়ে আসবে। যেমন দেখো, দেশের সেবা করা সকলের কর্তব্য। দেখো সবাই দেশের সেবা করো, এটা আমার আদেশ বা এটা আমার উপদেশ, হয়ে গেল। প্রতিদিন সকালে ভ্রমণ করা উচিত, এখন এটা দ্বারা কিন্তু কাউকে আদেশ নিষেধ উপদেশ কিছুই বুঝাচ্ছে না। এখন তুমি এভাবে বলবা যে প্রতিদিন সকালে ভ্রমণ কর, অথবা তোমার প্রতিদিন ভ্রমণ করা উচিত, হয়ে গেল। বুঝছো? তাহলে জিনিসগুলো কিন্তু কঠিন না, জিনিসগুলো মোটেই কঠিন কিন্তু না। এরপর তুমি খেয়াল করে দেখো, আমরা নির্দেশক থেকে আমরা নিয়ে গেলাম কি? ইচ্ছা সূচকে। যেমন দেখো, খোদার নিকট তোমার মঙ্গল কামনা করি, মানে খোদার নিকট তোমার মঙ্গল কামনা করি। এখন এই খোদার নিকট তোমার মঙ্গল কামনা করি, এইটা দেখতে অনেকটা ইচ্ছাসূচক বাক্যের মতো মনে হলেও এটাকে যদি আবার বলো ইচ্ছাসূচকের, তাহলে তুমি এভাবে লিখতে পারো যে খোদা তোমার মঙ্গল করুন। দেখো এই বাক্যটার দ্বারা আমি কিন্তু ডিরেক্টলি তোমার উপর আমার ইচ্ছাটা প্রকাশ করতেছি না যে খোদা তোমার মঙ্গল কামনা করি বা খোদার নিকট তোমার মঙ্গল কামনা করি। এইটাকে আমি একদম স্পেসিফিক করে বললে খোদা তোমার মঙ্গল করুক, মানে তোমার জন্য আমি মঙ্গল কামনা করছি, তোমার দীর্ঘ জীবন কামনা করি। তাহলে এটাকে কি হবে? যে তুমি দীর্ঘজীবী হও। এরপর দেখো, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এটা কি হবে? তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। বুঝছো? হয়ে গেল কাজ। আচ্ছা, এইবার আসো আমরা একটু বোর্ড প্রশ্নে যাই। ওকে, তোমরা কি রেডি বোর্ড প্রশ্ন সলভ করার জন্য? ওকে, সো এইবার চলো আমরা কিছু বোর্ড প্রশ্ন সলভ করি। একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করো, ইজি না? এখন আসো, আমাদের বোর্ডের প্রশ্নগুলো যখন আসে তখন আমাদেরকে এরকম সাইডে দিয়ে দেয়, অর্থাৎ এই বাক্যটাকে তুমি জটিলে নাও, এই বাক্যটাকে তুমি নেতিবাচকে নাও। দেখো এগুলো সব এখন আমরা কিন্তু পড়ে আসছি। সত্যি সেলুকাস এদেশে বড় বিচিত্র, এটা কি তুমি বিস্ময় সূচকে নাও। তুমি দীর্ঘজীবী হও, এটাকে তুমি নির্দেশকে নাও। একদম ইজি।
একটু ট্রাই করে দেখো যে এই প্রশ্নগুলো তোমরা পারো কিনা। এটা কোথায় আসছে? ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন। সো আমরা আমাদের ক্লাসে প্রচুর পরিমাণে বোর্ড প্রশ্ন সলভ করবো যাতে করে প্রবলেম না হয়। ভাইয়া কখন কি আর কখন কি বুঝবে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ না দিয়ে করতে পারবা সেখানে কি বুঝবে। যেমন তুমি কি ভাত খেয়েছো, এখন বলবা হ্যাঁ খেয়েছি, কিন্তু যদি বলি তুমি কি দিয়ে ভাত খেয়েছো, এখন কিন্তু তুমি হ্যাঁ না দিয়ে উত্তর করতে পারবে না। এগুলো তোমাদের প্রয়োগ অপপ্রয়োগে আসবে, চাপ নাই। ওকে, একটু সলভ করো। দেখো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু ব্যাপারটা খুব ইজি করে দিই। দেখো এখন খেয়াল করো, এখানে বলছে যে তিনি ধনী হলেও অসাধু নন। দেখছো? তাহলে এখন জটিলে নিতে হলে তোমাকে জোড়া আনতে হবে। তাহলে তুমি এটাকে এভাবে বলতে পারো যে যদিও তিনি ধনী, হ্যাঁ, তবুও অসাধু নন, অসাধু নন। বুঝছো? হয়ে গেল। এরপর খেয়াল করো, পৃথিবী অস্থায়ী, পৃথিবী অস্থায়ী। এখন এটাকে নেতিবাচকে নাও। কি বলবা? যে পৃথিবী, ওই যে জাস্ট না আনবা, পৃথিবী স্থায়ী নয়। একদম সিম্পল। মানে অস্থায়ী মানে কি? স্থায়ী নয়। বুঝছো? সত্যি সেলুকাস এদেশে বড় বিচিত্র, এটাকে তুমি বিস্ময়তে নাও। তোমরাই ট্রাই করে দেখো। তুমি দীর্ঘজীবী হও, এটাকে নির্দেশকে নাও। এটা তো ইচ্ছা সূচক, আমরা জানি। এখন এটাকে নির্দেশকে নাও, তাহলে কি হবে বলো তো? একটু আগেই পড়েছি। তাহলে এভাবে বল দাও, খোদা তোমায় দীর্ঘজীবী করুক। বুঝছো? তাহলে দেখো আমরা একটু দেখি, আরো আরো অনেকগুলো আছে। যেমন খেয়াল করো, পৃথিবী স্থায়ী নয়। যেমন দেখো সেলুকাস কি বিচিত্র এই দেশে। বিস্ময় সূচক যখন বলবা তখন তুমি এরকম এই যে একটা বিস্ময় চিহ্ন আনবা, এটাকে আশ্চর্যবোধক চিহ্ন বা বিস্ময় চিহ্ন বলে। এরপর তুমি খেয়াল করে দেখো, এরপর হলো কি যে তুমি দীর্ঘজীবী, তাহলে তোমার দীর্ঘ জীবন কামনা করি। বুঝছো? শুনো, বিস্ময় সূচক যখন তোমাকে এরকম নির্দেশক নিতে বলবে তখন দেখো তোমার দীর্ঘ জীবন বর্ণনা করি, এটা তার স্পেসিফিক, তার আমার ইচ্ছা প্রকাশ করতে, তোমার দীর্ঘ জীবন বর্ণনা করি। এটা আমি যে কাউকে বলতে পারি। কিন্তু তুমি আমাকে যদি বলো ভাই আমাকে একটু দোয়া করে দেন, তখন আমি যদি বলি যে তুমি দীর্ঘজীবী হও, এটা আমার ইচ্ছা মন থেকে, কিন্তু তোমার দীর্ঘ জীবন কামনা করি, এটা আসলে ইচ্ছা সূচক হয় না। বুঝছো? হয়ে গেল। তো এইখানে আমরা মোট কয়টা? 4টা বাক্য সলভ করলাম। আসো আমরা আরো 4টা বাক্য, মানে এই একই বোর্ডে এখানে 1 2 3 4 মোট 8টা প্রশ্ন দেয়। 8টা দেয়, 8টা থেকে তোমাদেরকে যে কোনো 5টা করতে বলো। তো আমরা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা সবগুলো সলভ করবো। তো এখানে বলছে তার বয়স হলো শিক্ষা হয়নি, এটা আমরা সলভ করছি। এটাকে বলছে যৌগিকে নীতি। তাহলে এটাকে আমরা এটা আমরা সলভও করছি যে তার বয়স হয়েছে কিন্তু হ্যাঁ শিক্ষা হয়নি বা বুদ্ধি হয়নি। ঠিক আছে, শিক্ষা হয়নি, এই বাক্য আমরা সলভ করছি। এরপর বলছে সরস্বতী বর দিবেন না। তাহলে এটাকে তুমি প্রশ্নবোধকে নাও, এটাকে তুমি প্রশ্নসূচক বাক্যে কনভার্ট করো। তাহলে কি হয়? সরস্বতী বর দিবেন না। তাহলে তুমি এটাকে এভাবে বলতে পারো যে সরস্বতী কি বর দিবেন না। সরস্বতী কি বর, বর মানে হচ্ছে কি, মানে মঙ্গল। বুঝছো? প্রার্থনা, অনেকগুলো অর্থ দাঁড়ায়। ঠিক আছে, আশীর্বাদ। আইন মেনে চলা উচিত, এটাকে তুমি অনুজ্ঞা সূচকে নাও। অনুজ্ঞা মানে কি? আদেশ নিষেধে। আমি বললাম যে আইন মেনে চলো, আইন মেনে চলো, হয়ে গেল আমার অনুজ্ঞা সূচকে। এরপর বলছে যে ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এটাকে জটিলে নাও। তাহলে খুব সিম্পল, তুমি জোড়া বানাও। তাহলে তুমি যদি জোড়া বানাও তাহলে তুমি এই জোড়াটা এখানে আনতে পারো যে যাহা ঠাট্টার সম্পর্ক, যাহা হ্যাঁ ঠাট্টার সম্পর্ক তাহাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, বা যা ঠাট্টার সম্পর্ক তাকে বা সেটাকে স্থায়ী করার ইচ্ছা আমার নাই। তাহলে দেখো আমরা একটু দেখি সলভগুলো, একটু দেখি যে তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। সরস্বতী বর দিবেন কি, অথবা আমি যেটা বলি সরস্বতী বর দিবেন, সরস্বতী কি বর দিবেন না, অথবা সরস্বতী বর দিবেন কি। আইন মেনে চলা উচিত, তাহলে কি বলো? আইন মেনে চল, অথবা আইন মেনে চলো। এরপর দেখো যাহা ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এইবার বলো ঢাকা বোর্ড 2023-এর প্রশ্নটা কি ক্লিয়ার? ঢাকা বোর্ড 2023-এর প্রশ্নটা কি ক্লিয়ার? আমাকে একটু বলো। ওকে, আচ্ছা একজন বলছে যদিও তার বয়স হয়েছে তবু শিক্ষা নেই, তাহলে তো এটা জটিল হয়ে যায়। আমাকে তো জটিল বলে নাই, আমাকে বলছে কি যৌগিক। বুঝছো? আমাকে তো জটিল বলে না, আমাকে বলছে কি যৌগিক। আমি কি বুঝাইতে পারছি?
তাহলে আমরা ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন সলভ করলাম, ফাইন। এরপর আসলে আমরা চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্ন সলভ করব। তো চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্ন একইভাবে এখানে বলছে নির্দেশ অনুসারে কোন যে কোনো 5টি বাক্য বাক্যান্তর করো। বাক্যান্তর মানে বাক্য রূপান্তর। এখন বলছে সে চুপ রইল, সে চুপ রইল, এটাকে নেতিবাচকে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সে চুপ রইল, এটাকে নেতিবাচক মানে এটাকে নাবোধকে নিতে হবে, ঠিক আছে? এরপর বলছে দেশপ্রেমিক ব্যক্তি দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক ব্যক্তি দেশকে ভালোবাসে, এটাকে কোথায় নিতে হবে? এটাকে নিতে হবে আমাদের যৌগিকে, ফাইন, সেটাকে যৌগিকে নাও। এরপর বলছে আমি মিথ্যা বলিনি, এটাকে অস্তিবাচকে নাও। এই যে বলিনি, এটা তো নেগেটিভ বাক্য, সেটাকে তুমি যদি মানে সত্য বাক্য করো, মানে এটাকে তুমি যদি অস্তিবাচক পজিটিভ করো, তাহলে কি হবে? বিদ্যান সবাইকে শ্রদ্ধা করো, এটাকে তুমি প্রশ্নসূচকে নিয়ে যাও, এটাকে তুমি কোথায় নাও? প্রশ্নসূচকে নাও। আমি বলছি না ভাইয়া মেইন খেলাটা আমি দেখাবো ক্লাসের একদম শেষ দিকে, যখন আমি বোর্ড প্রশ্ন সলভ করাবো এবং আমি যা পড়াবো তাই পরীক্ষাতে প্রশ্ন আসবে। বিলিভ মি, ট্রাস্ট মি, আমার উপর ভরসা রাখো, আমি যা পড়াবো তাই পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমি যা পড়াবো না তার থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না, যা পড়াবো তাই আসবে, তার বাইরে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না, যা পড়াবো তাই আসবে। এবং তোমরা দেখবে এই যে আজকে আমি যা উদাহরণ পড়াইছি, পরীক্ষাতে দেখবে যে উদাহরণগুলো হুবহু কমন পড়বে, উদাহরণগুলো হুবহু কমন পড়বে, বুঝছো? ওকে, এইবার আসলে আমরা একটু দেখি যে সে চুপ রইল, এটার মানে কি? সে কিছু বললো না, না নিয়ে আসছো। এখন অনেকে কি করবে, অনেকে আছে বলবো ভাইয়া আমি তো এটাকে এভাবেও করতে পারি, সে চুপ রইল না। ভাই সে চুপ রইল না আর সে চুপ রইল দুটো কি এক হইল? সে চুপ রইল, সে চুপ রইল না, পুরো বাক্যই তো একটা একটার বিপরীত হয়ে গেছে। এই জন্য চুপ রইল এটাকে আমরা এভাবে বলতে পারি যে কিছু বললো না, এবার নাও আসলো, বাক্যটার অর্থ ঠিক থাকলো, বুঝছো? এরপর দেখো দেশপ্রেমিক ব্যক্তি দেশকে ভালোবাসে, তাহলে এখন তোমরা এটাকে অনেকে বলবা যে দেশপ্রেমিক সে দেশকে ভালোবাসে, এটা তো জটিল হলো, বাট আমাকে তো জটিল বলে নাই, আমাকে বলছে কি যৌগিক। তাহলে যৌগিক এভাবে বলতে পারো যিনি দেশপ্রেমিক তিনি দেশপ্রেমিক তাই দেশকে ভালোবাসেন। কিন্তু যদি বলি যিনি দেশপ্রেমিক তিনি দেশকে ভালোবাসেন, তাহলে কিন্তু জটিল হবে, রিমাইন্ডার মাথায় রাখবা। এরপর বলছে যে খেয়াল করো, এরপর বলছে কি যে আমি মিথ্যা বলিনি, এটাকে পজিটিভ করে আমি সত্য বলেছি, শেষ। আর দেখো মিথ্যা বলিনি এটার মানে কি? মিথ্যা বলিনি মানে কি? সত্য বলেছি, শেষ, হয়ে গেল। এরপর দেখো বিদ্যান সবাইকে শ্রদ্ধা করে, এটাকে প্রশ্নবাচকে নিয়ে যাও। তাহলে তুমি এইভাবেও বলতে পারো যে বিদ্যানকে কে না শ্রদ্ধা করে, এটা হচ্ছে বিদ্যান সবাইকে শ্রদ্ধা করে, তাহলে এটাকে এভাবে বলতে পারো যে বিদ্যানকে কে না শ্রদ্ধা করে, কে না শ্রদ্ধা করে, প্রশ্ন ছুড়ে দিলা, কাজ হয়ে গেল। এরপর খেয়াল করে আমরা আরো বাক্যগুলো সলভ করি। এরপর বাকি যে মোট 8টা বাক্য আসে তার ভিতর থেকে তোমাদেরকে 5টা উত্তর করতে হয়। এখন এখানে বলছে যে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত, এটাকে অনুজ্ঞা সূচকে নাও। তাহলে এইটাকে তুমি কি এইভাবে নিতে পারো না যে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও, এটা আমার উপদেশ, তাহলে অনুজ্ঞা সূচক হয়ে গেল। এরপর দেখো ভোরের বাতাস কি নির্মল, বুঝছো? আচ্ছা এখানে কি নির্মল না, এখানে বলছে ভোরের বাতাস নির্মল, এটাকে তুমি বিস্ময় সূচক নাও, তাহলে এটাকে তুমি এবার ভোরের বাতাস কি নির্মল হয়ে গেল। এখন ভোরের বাতাস নির্মল, এটা তারা কিন্তু আশ্চর্য এক্সপ্রেশন প্রকাশ পাচ্ছে না, তাহলে তুমি এটাকে ভোরের বাতাস কি নির্মল, বুঝছো? এরপর দেখো শিক্ষক আসা মাত্রই শিক্ষার্থী উঠে দাঁড়ালো, এটাকে জটিল নাও, তাহলে জোড়া বানাও। জটিল মানে কি? জোড়া। তাহলে জোড়া এভাবেও বানাতে পারো যে যখন শিক্ষক এলেন তখনই শিক্ষার্থীরা দাঁড়ালেন, দেখছো? যখন তখন, জটিল হয়ে গেল। জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়, এটাকে নির্দেশাত্মক নাও। নির্দেশাত্মক মানে কি? মানে সাধারণ ঘটনার কোনো বিবৃতি বুঝাচ্ছে, তাহলে তুমি এভাবে বলতে পারো জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়, শেষ। জাস্ট 9টা উঠাই দাও, জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয় হয়ে গেল। এখন সাধারণ ঘটনা বুঝাচ্ছে, এখন আদেশও বুঝাচ্ছে না, নিষেধও বুঝাচ্ছে না, এখন অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। তাহলে আমাকে একটু বলো তো চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্নটা কি তোমরা কি বুঝতে পেরেছো? চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্নটা কি তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো, আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? বলো বলো ক্লিয়ার কিনা? এই যে দেখো স্বাস্থ্যের প্রতি কি নির্মল ভোরের বাতাস, অথবা তুমি যে ভোরের বাতাস কি নির্মল, তাও হবে। শিক্ষা আসা মানে তারপর দেখো যখন শিক্ষক আসলেন বা এলেন তখন শিক্ষার্থীরা উঠে দাঁড়ালেন, শেষ। এরপর কি জননী মাতৃভূমি, শেষ, সিম্পল। এর থেকে সহজ আর কিছু নেই, বুঝছো? চলো 23-এর আমরা আরো একটা প্রশ্ন সলভ করি, আরেকটা বোর্ডের প্রশ্ন। তো এখন
আমরা জানি কি কি সলভ করলাম। ঢাকা বোর্ড গেল, চট্টগ্রাম বোর্ড গেল। আচ্ছা আচ্ছা, দুঃখিত, এটা চট্টগ্রাম বোর্ড না, এটা ময়মনসিংহ বোর্ড হবে। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। হ্যাঁ, এটা একটু ঠিক করে নিও তোমরা। এটা চট্টগ্রাম বোর্ড না, এটা ময়মনসিংহ বোর্ড। তো চলো, ময়মনসিংহ বোর্ড। ওকে, ময়মনসিংহ বোর্ড 2023-এর প্রশ্ন। এখন এখানে বলছে যে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম। এটাকে সরলে নাও। যে লোক চরিত্রহীন, যে সে, এটা জটিলে আছে, সেটাকে সরলে নিলে এটাকে উঠাই দাও, জোড়া উঠে যাও। তাহলে যে লোক চরিত্রহীন, এটাকে কি বলা যায়? এটাকে বলা হয় যে চরিত্রহীন লোক, এরপর হয়ে গেল কি? চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, হয়ে গেল সরলে। জটিলে নাও, তিনি থাকতে কোনো জিনিসের অভাব ছিল না। এটা হচ্ছে তোমাদের আহ্বান থেকে নেওয়া হয়েছে। তাহলে এটাকে তুমি এভাবে বলতে পারো, যদি জটিলে নিলে জোড়া বানাও, যখন তিনি ছিলেন তখন কোনো কিছুর অভাব ছিলেন না, জটিল হয়ে গেল। এরপর বলছে যে প্রণাম করে পায়ের ধুলি নিলাম। এটা কিন্তু সরল বাক্য। এখন এটাকে তুমি যৌগিকে নাও। তাহলে যৌগিকে নিলে তোমাকে প্রথমে একটা সরল বাক্য বানাতে হবে। প্রথমে সরল বাক্য বানাও, প্রণাম করলাম, এরপর একটা অব্যয় আনো, এবং পায়ের ধুলি নিলাম, শেষ। এরপর বলছে অস্তিবাচকে নাও এটাকে, কিন্তু তার তো নেই, সরি, কিন্তু তার তো, হ্যাঁ কি রে, কিন্তু তার তো কি নেই। আচ্ছা, যাই হোক, যাই নেই দিছেও, এখন তোমাকে আনসার করতে হবে। কিন্তু তার তো নেই, এটা কি হলো? আচ্ছা যাই হোক, তার তো নেই, তার জ্ঞান নেই হয়তো, হ্যাঁ, তার পড়াশোনা নেই, এটাই বুঝে। যাই হোক, আমরা ধরে নিলাম কিছু একটা নেই। আচ্ছা, এখন এখানে বলছি কিন্তু তার তো নেই। এখন এটাকে তুমি অস্তিবাচকে নাও, এটাকে তুমি পজিটিভ বাক্য বানাও। খুব সিম্পল, পারবা। এটা কেটে নাও, পারবা, ইজি। এই যে দেখো সবগুলো দেখো, কিন্তু তারা তো অনুপস্থিত। এটা বাক্যটাই মিস্টেক হয়েছে, কিন্তু তার তো নেই। ও আচ্ছা, কিন্তু তারা তো নেই মানে কিন্তু তারা তো অনুপস্থিত। এখানে তার না, এখানে তারা হবে। দেখছো টাইপিং মিস্টেক করে কি জিনিসটা কি বানাই দিল বলো তো। আমি তো কই কি রে, এটা কি? বিজ্ঞানটা আবার বুঝান। কোন বিজ্ঞানটা আবার বুঝাবো? আচ্ছা, এরপর আসো, এটা ময়মনসিংহ বোর্ড আবার 23-এর প্রশ্ন আমরা একটু দেখি। সো এটা ময়মনসিংহ বোর্ড। এখানে বলছে যে মানুষের তৈরি দুর্যোগেও অনেক ক্ষতি করে। এটাকে নেতিবাচকে নাও, বুঝছো? ঠিক আছে, তাহলে এটাকে এভাবেও নিতে পারো। নেতিবাচক মানে কি? না বোধক। তাহলে এটাকে এভাবে বলতে পারো, মানুষের তৈরি দুর্যোগ, হ্যাঁ, মানুষের তৈরি দুর্যোগেও অনেক ক্ষতি করে। এটা হচ্ছে বাক্য। এখন এটাকে তুমি যদি নেগেটিভ নাও, যে মানুষের তৈরি দুর্যোগেও, হ্যাঁ, লাভ করে না বা কোনো লাভ হয় না, তাহলেও হয়ে যায় নেতিবাচক। এভাবেও করা যায়। সময় নষ্ট করে কাজ করা শুরু করে দাও, সময় নষ্ট না করে কাজ করা শুরু করে দাও, তাহলে এটা হচ্ছে অনুজ্ঞা। শুরু করে দেওয়া যাক। এখন এটাকে তুমি যদি আদেশ নিষেধে নিতে চাও, তাহলে তুমি এভাবে বলতে পারো যে সময় নষ্ট না করে কাজ করা শুরু করো, অথবা কাজ করা শুরু করো, শেষ। জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না, এটাকে প্রশ্নবাচকে নিয়ে। এখন তুমি এটাকে এভাবে বলতে পারো যে জোড়াতালি দিয়ে কি কোনো সমস্যার সমাধান করা যায়, শেষ। এরপরে যদি ভুলগুলো, হ্যাঁ, শুধরে নিতে পারতাম। এখন এটাকে তুমি বিস্ময় সূচকে নিয়ে যাবা, তাহলে দেখো হয়ে গেল মানুষের তৈরি দুর্যোগ কম ক্ষতি করে না, হয়ে গেল। এরপর দেখো, সময় নষ্ট না করে কাজটা শুরু করো, জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় কি। এরপর হচ্ছে কি, যদি ভুলগুলো শুধরে নেওয়া যেত। এখন এরকম বাক্যগুলো, বিস্ময়সূচক বাক্য মানে কি? অধিকাংশ বিস্ময়সূচক বাক্যগুলোতে দেখবা যে এরকম শব্দগুলো আসে, এই দেখো এখানে যদি ভুলগুলো শুধরে নিতে পারো। তারপর হচ্ছে কি, এই টাইপ আর কি, আহা, এই টাইপের শব্দগুলো, আবেগসূচক শব্দগুলো চলে আসে, বুঝছো? তাহলে হয়ে গেল। আমাকে একটু বলো তো, এই 23-এর 3টা বোর্ডের প্রশ্ন সলভ করলাম, খুবই গুরুত্বপূর্ণ। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এইবার আসো আমরা একটু ঢাকা বোর্ড 2019 সলভ করি। সো ঢাকা বোর্ড 2019-এ এখানে বলছে যে জাদুঘর আমাদের আনন্দ দেয়। এটাকে প্রশ্ন বোধকে নাও। এগুলো এখন তোমরা সবাই পারবা। এরপর বলছে ধনির কন্যা আমার পছন্দ না, এটাকে অস্তিবাচকে নাও, মানে এটাকে পজিটিভ করো। তারপর দেখো, আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, এটাকে জটিলে নাও।
এরপর হচ্ছে যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, এটাকে সরলে নাও। এই বাক্যটা আমরা একটু আগে সলভ করছি। এখন খেয়াল করো, যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, তাহলে এটাকে কি এভাবে বলা যায় না যে দেশ প্রেমিকরা দেশকে ভালোবাসে, হয়ে গেল দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। ওকে ফাইন। এরপর দেখো আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, তাহলে এটাকে তুমি যদি এভাবে বলতে পারো যে যখন আমরা পৌঁছালাম তখন জাহাজ ছেড়ে চলে গেছে, শেষ। ধনীর কন্যা তার পছন্দ নয়, তাহলে এটাকে তুমি অস্তিবাচকে নিতে চাইলে তুমি এভাবে বলতে পারো যে ধনীর কন্যা তার পছন্দ নয়। এটার মানে কি বলো? এটার মানে কি? অপছন্দ। ওই যে জাস্ট তুমি নয়টা উঠাই দিলা, শেষ। প্রশ্নসূচক জাদুঘর আমাদের আনন্দ দেয়, এখন তুমি এটাকে এভাবেও বলতে পারো যে জাদুঘর আমাদের, হ্যাঁ এভাবে বলতে পারো যে জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না, এটা বলতে পারো। জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না, বুঝছো? হয়ে গেল। দেখছো কত চমৎকার পড়াশোনা, কত ইজি দেখো। এরপর দেখো এখানে বলছে যে এ কথা স্বীকার করিতেই হয়, এটাকে নেতিবাচক করো, মানে না আনো। তাহলে স্বীকার করিতেই হয়, এটাকে কি এভাবে বলা যায় না যে অস্বীকার করা যায় না? তাহলে এটা এভাবে বলা যায় যে এ কথা, হ্যাঁ, অস্বীকার করা যায় না, মানে এ কথা স্বীকার করিতেই হয়। ওকে। সর্বদা তার মনে দুঃখ, তাহলে এটাকে তুমি বিস্ময়বোধকে নাও, মানে আশ্চর্য করো। আহা, সর্বদাই তার মনে কি যে দুঃখ, এভাবেও করতে পারো অনেকভাবে। মানে তোমাদেরকে জাস্ট আমি টাইপটা শিখাই দিচ্ছি, এক্সাক্ট অনেক মানে 2-3 রকম একটা ফরম্যাটে তুমি চাইলে করতে পারো। যেমন এই কথা স্বীকার না করিলেই নয়, এটাও হয়, ঠিক আছে। এরপর দেখো সর্বদা তার মনে দুঃখ, এখন এটাকে আহা, এই যে দেখো আহা সর্বদাই তার মনে। এরপর দেখো জীবের দয়া করা উচিত, এটাকে অনুজ্ঞা, মানে এটাকে আদেশ নিষেধ নাও। তাহলে আদেশ নিষেধ জীবে দয়া করো, হয়ে গেল কাজ। তাহলে হয়ে গেল, দেখছো যে জীবে দয়া কর। সূর্যদের অন্ধকার দূরে, এটাকে যৌগিকে নাও। তাহলে এটাকে তুমি যদি যৌগিকে নাও, খুব গুরুত্বপূর্ণ দেখো, এটাকে তুমি যদি যৌগিকে নাও তাহলে তুমি প্রথমে একটা সরল বাক্য বানাও যে সূর্য উদয় হয়েছে এবং অন্ধকার দূর হয়েছে। এই ফরম্যাটে চাইলে করতে পারো, হয়ে যাবে। কিন্তু যদি বলো যখন সূর্য উদয় হয়েছে তখন অন্ধকার দূর হয়েছে, তাহলে কিন্তু আবার জটিল হবে। সো তোমাকে কিন্তু জটিল বলে নাই, তোমাকে কি বলছে যৌগিক। ফাইন, আমার মনে হয় যে আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি। এরপর আসো কুমিল্লা বোর্ড 2019 সলভ করি। কুমিল্লা বোর্ড 2019 সলভ করি। তো এখানে সকল বাক্যগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এখন তোমরা একটু বাক্যগুলো একটু দেখো, নিজেরা একটু ট্রাই করো। এখানে বলছে বিদ্বান হলেও তার অহংকার নেই, এটাকে যৌগিকে নাও, এটাকে যৌগিকে নাও। এখন যৌগিকে নিতে হলে কি করতে হবে? সরল, একটু ট্রাই করে দেখো। ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার না, এটাকে জটিলে নাও। আমি আশা ছাড়িতে পারিলাম না, এটাকে অস্তিবাচক, মানে নাটাকে উঠাও, পজিটিভ করো। স্বল্পপান স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ, এটাকে নেতিবাচকে করো। যা বাঙালির আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে, এটাকে সরলে করো। সদা সত্য কথা বলা উচিত, এটাকে অনুজ্ঞা করো। বাঁশির সুরটি সুমধুর, এটাকে বিস্ময় করো। জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, এটাকে প্রশ্ন করো। খুবই সিম্পল, জিজ্ঞাসা তথা বিজ্ঞান কি কখনোই শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে? প্রশ্ন দিয়ে দিলাম। আমার মনে হয় যে এগুলো তোমরা পারবা। যেমন বিদ্বান হলেও তার অহংকার নেই, তাহলে এটাকে এভাবেও বলা যায় যে বিদ্বান, হ্যাঁ, তো এভাবে বলা যায় তিনি বিদ্বান কিন্তু তার কোনো অহংকার নেই। তিনি বিদ্বানের সরল বাক্য, কিন্তু তার কোনো অহংকার নেই, হয়ে গেল। ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, তাহলে এটাকে এভাবে বলা যায় জোড়া। জটিল মানে কি? জোড়া। যা ঠাট্টার সম্পর্ক তা স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। কি বলছি? যা ঠাট্টার সম্পর্ক তা স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। ক্লিয়ার? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, স্বল্পপান স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ, তাহলে এটাকে নেতিবাচকে নাও। এখন পরিপূর্ণ এটার মানে কি? এটার মানে হচ্ছে পরিপূর্ণ, এটার মানে কি? এটাকে এভাবে বলা যায় না অপরিপূর্ণ নয়, তাহলে এভাবে বলা যায় স্বল্পপান স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার অপরিপূর্ণ নয়। তাহলে এইভাবে আমরা কিন্তু একাধিক টাইপ এগুলো কিন্তু করতে পারি। একটু খেয়াল করে দেখো, এই যে খেয়াল করে দেখো, আমরা এখানে এই যে এখানে যে তিনি বিদ্বান তবুও তার অহংকার নেই, আমি যেটা বলছি সেটা হবে যে তিনি বিদ্বান, হ্যাঁ, কি বিদ্বান হলেও তার অহংকার নেই, তাহলে তিনি বিদ্বান
কিন্তু তার অহংকার নেই, বা তবুও তার অহংকার নেই, যার সাথে তার সম্পর্ক আমি আশা করিয়া রইলাম। দেখো এই যে আমি আশা ছাড়িতে পারলাম, এটাকে অস্তিবাচকে নাম যে আমি আশা করিয়া রইলাম। খেয়াল করে দেখো, এই যে খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ যে আমি আশা ছাড়িতে পারলাম না, এটার মানে কি? আশা ছাড়িতে পারলাম না এটার মানে কি? আশা করে রইলাম, তার মানে এটাকে পজিটিভ করে দিলাম। এরপর দেখো এই যে এটা দেখো, স্বল্পবাদ স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষ অপরিপূর্ণ নয়, দেখছো হয়ে গেছে। এরপর খেলো, যা বাঙালি আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে। তাহলে এটাকে এভাবে বলা যায় যে বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে। তাহলে এখানে যাটা উঠাই দাও, তুমি খুব নর্মাল যেহেতু সরল বলছো, তুমি এটাকে উঠাই দাও। তাহলে যাটা উঠাই দাও কি হবে? বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে। একদম ইজি হয়ে গেল। সদা সত্য কথা বলা উচিত, এটাকে অনুজ্ঞানের সদা সত্য কথা বলবে, ঠিক আছে। এরপর খেয়াল করে দেখো, এই যে বলছে যে কি বাঁশির সুরটি সুমধুর, তাহলে এটা কি? বাহ, বাঁশির সুর কি সুমধুর। এখানে এই ধরনের শব্দগুলো আনবে, বাহ, আহা, তারপর হচ্ছে কি ইস, এই ধরনের শব্দগুলো আনলে হয়ে যাবে। এরপর দেখো এই যে এটা হচ্ছে জিজ্ঞাসা, এটা হবে কি বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনোই শিক্ষার প্রধান বস্তু বিষয়বস্তু হতে পারে না। এখানে একটু এটা বস্তু জিজ্ঞাসা হবে। সো ওভারঅল আজকের ক্লাসটা কেমন লাগছে? আমি বলছি যে আমার ক্লাসের ডিউরেশন খুব বেশি বড় হবে না। আমি এটা 100% তোমাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অন্য জায়গাতে তোমাকে যেটা 1 ঘন্টায় পড়াবে, আমি সেটা খুব চমৎকার করে তোমাকে 25 থেকে 30 মিনিটে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এবং এটা আমি আমার নিজের উপর একদম শতভাগ আত্মবিশ্বাস নিয়ে আমি বলতে পারি। আমি 1.5 ঘন্টায় তোমাকে যেটা পড়াবো, আমি 100% কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো যে এই কন্টেন্টগুলো, গোছানো কন্টেন্টগুলো তুমি অন্য জায়গাতে 3 ঘন্টাও শিখতে পারবে না। আজকে প্রথম ক্লাস, যেইখানে ক্লাস করবা একটা জায়গায় ক্লাস করবা, একজনকে চুজ করবা, সব জায়গাতে দৌড়াদৌড়ি করবা, সব জায়গাতে মুখ দিবা, আলটিমেট কিছুই তোমার শেখা হবে না। এবং আজকে আমার ক্লাসটা করার পরে আরো অন্য 2-3 জায়গাতে আজকে তোমরা ক্লাস করে নাও, যে কোনো ভাইয়া, যে কোনো আপু, যে কোনো প্ল্যাটফর্ম বাংলা ক্লাস করে নাও, করে নিয়ে ডিসাইড করো, মিলাই দেখো, তারপর তুমি বুঝতে পারবা। তখন তুমি ডিসিশন নিও, তুমি যেখানে ক্লাস করবা এক জায়গায় ক্লাস করবা, 14 জায়গায় দৌড়াদৌড়ি করবা, তোমার সময় লস হবে, কারোই কিছু হবে না। আজকের ক্লাসটা তোমাদের জন্য রেখে দিলাম, ঠিক আছে। তোমরা দেখো, তোমরা ঘুরেও ফিরে দেখো আরো এরকম গোছানো কন্টেন্ট সহজে, যদি আরো ভালো যদি কোথাও পাও তাহলে সেখানে ক্লাস করো, আর যেখানে ক্লাস করবে এক জায়গায় ক্লাস করবে। সবার আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। আমি চেষ্টা করেছি সহজ করার জন্য, এবং ইনশাল্লাহ আমি আমার নিজের উপর শতভাগ আত্মবিশ্বাস নিয়ে বলতে একদম বুকে হাত দিয়ে রেকর্ড করে নাও। আজকের ক্লাসে যা পড়াইছি সকল বোর্ডে আমার পড়ার বাইরে থেকে একটা 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 বর্ণ পরীক্ষাতে আসবে না। আমার পড়ার বাহিরে থেকে একটা বর্ণ পরীক্ষাতে আসবে না, কোনো বোর্ডে আসবে না, কোনো বোর্ডে আসবে না, এটা আমি বলছি, ঠিক আছে। তুমি রেকর্ড করে নাও, খাতায় লিখে নাও, যা পড়াইছি তা পড়বা, যে কনসেপ্ট আমি পড়াইছি সেটা পড়বা। আমি যেটা পড়াই নাই সেটা বাদ, সেটা অন্য যে কেউ পড়াক আমি সেটা পড়বো না, সেটা অন্য যে কোনো বইতে আছে আমি সেটা পড়বো না। আমি বলছি এটা সরল বাক্য, ফাইন, এটা সরল বাক্য, কেউ বলছে জটিল বাক্য, কেউ বলছে বাদ। আমি যেটা বলছি সেটা আমার উপর ভরসা এরকম রাখতে হবে। আমি যদি ভুল বলি তাহলে তুমি বলবো ভাই এটাই ঠিক। এটা হচ্ছে ট্রাস্ট। ভক্তি না থাকলে কোনো জিনিস শেখা যায় না, ঠিক আছে। ওকে ফাইন। সো বাংলার জন্য তোমাদের আর কোনো কোর্স আর কিছুই করা লাগবে না, আমি এখানে ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট করে দেবো, ঠিক আছে। ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ওকে ওকে ওকে, সো আমাকে জানিয়ে দাও যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। আমরা ওকে আলহামদুলিল্লাহ, সাধারণ ভাইয়া, ওকে ধন্যবাদ ধন্যবাদ। প্র্যাকটিস শিট দিবেন কি? তোমাদেরকে যা যা দেওয়ার সব কিছু তোমাদেরকে দিয়ে দিবে, হ্যাঁ। বাংলার জন্য প্র্যাকটিস শিট নাই, ঠিক আছে। ভালো থাকবা এবং সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি। ঠিক আছে ফাইন। ঠিক আছে, বিদায় নিচ্ছি, ভালো থাকবা।
ঠিক আছে, আল্লাহ হাফেজ।